রেকর্ড করে দিচ্ছি। আচ্ছা, রেকর্ড হুম, আছে। আচ্ছা। আহ, আমরা চ্যাপ্টার 8, এখানে আমরা ইন্টারেস্ট রেট রিস্ক আর সোয়াপস নিয়ে কথা বলবো। ইন্টারেস্ট রেট রিস্ক যাওয়ার আগে বা এই চ্যাপ্টার আগে আমাদের আগে ইন্টারেস্ট রেট কি বা ইন্টারেস্ট রেটের ফাউন্ডেশন কি এই সব কিছুটা জানতে হবে আসলে। ইন্টারেস্টের ফাউন্ডেশন নিয়ে কি কথা বলা আছে, যেমন অল ফার্মস মানে যে কোনো ফার্ম হইতে পারে, ডোমেস্টিক আর মাল্টিন্যাশনাল, স্মল লার্জ, লেভারেজ ওর আনলেভারেজ, এই জিনিসটা আমরা কর্পোরেট ফাইন্যান্সে শিখছি বা অন্য কোনো লেকচারে আমি এটা ডিসকাস করবো। আর সেন্সিটিভ, হ্যাঁ যে কোনো ফার্মই সেন্সিটিভ। কিসের সেন্সিটিভ? ইন্টারেস্ট রেটে যে উঠানামা হয় বা ইন্টারেস্ট রেটে যদি কোনো একটা কিছু একটা হয়, এটার প্রতি সেন্সিটিভ। International interest rate calculation are the first major concern of any firm borrowing or investing globally, as MNCs are operating in a multi-currency interest rate world. So এটা স্বাভাবিক। ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন আমরা আমাদের মেজর কনসার্ন হবে যখন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যখন বিজনেস করে বা ট্রেড করে, কারণ মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমাদের কারেন্সি কনভার্সন থাকে এবং কারেন্সি ইটসেলফ, মানে কারেন্সির ভ্যালু ইটসেলফ কিসের উপর নির্ভর করে? ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে। এটা যদি কোন থিওরি থেকে জানছি আমরা? কোনটা? কারেন্সির ভ্যালু ইন্টারেস্ট রেটের উপর যে নির্ভর করে, এটা আমরা কোন হ্যাঁ, থিওরি থেকে জানছি? আইআরপি। না, চিন্তা অ্যাবসলিউট করো। পিপিপি। পার্চেসিং পাওয়ার প্যারিটিতে তো এখানে ইন্টারেস্ট রেট আসলো কোথেকে? পার্চেসিং পাওয়ার প্যারিটিতে তো আমরা প্রাইস নিয়ে হ্যাঁ ডিল হ্যাঁ, করি। প্রাইস। আচ্ছা, ভুলে গেছি। ভুলে গেলে তো হবে না। তো কয়েকদিন আগে পাওয়া গেছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট বা ফিশার ইফেক্ট ও বা হ্যাঁ ফিশার হ্যাঁ, হাইপোথেসিস। ইন্টারেস্ট। পার্চেসিং পাওয়ার প্যারিটি বলছে যে সেম আইডেন্টিক্যাল প্রোডাক্টে প্রাইজের রেশিওটা রেটটাই হইতেছে এক্সচেঞ্জ রেটটা হবে। ফিশার বলছে যে, ও সরি, পরবর্তীতে রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটি কি বলছে যে আইডেন্টিক্যাল প্রোডাক্টের প্রাইজের রেট না, আমাদের ওই দুই কান্ট্রির ইনফ্লেশন দেখতে হবে। সো ইনফ্লেশনের চেঞ্জেস এর রেটটাই কারেন্সি এক্সচেঞ্জ রেটটা বলে দিবে কত হবে। পরবর্তীতে ফিশার কি বলছে যে না, ইনফ্লেশন না, ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা যদি দুই কান্ট্রিতে চেঞ্জ হয় তখন সেটা কারেন্সির এক্সচেঞ্জ রেটটা ডিসাইড করবে বা ডিটারমাইন করবে। কেন এটা হয়? কারণ ইন্টারেস্ট রেট সবসময় কি জানি, রিয়েল রেট প্লাস ইনফ্লেশন, অ্যাডজাস্টেড ইনফ্লেশন বা ইনফ্লেশন। সো ইন্টারেস্ট রেট বা নমিনাল ইন্টারেস্ট রেট ক্যাপচার্স বোথ ইন্টারেস্ট রেট এন্ড ইনফ্লেশন, দুইটা আইডিয়া ক্যাপচার করে বিধায় আমরা জাস্ট নমিনাল ইন্টারেস্ট রেট নিলেই বা এটা নিয়ে কাজ করলেই করতে পারবো, কারেন্সি এক্সচেঞ্জ রেটটা আমরা ডিটারমাইন করতে পারবো। এটা ফিশার বলছিল, আরভিং ফিশার। এটার জন্য পরবর্তীতে ও মানে অনেক সম্মান পাইছে, নোবেল প্রাইজও পাইছে। আই এম নট শিওর, বাট এটা চেক করে দেখতে। আর ইন্টারেস্ট রেট প্যারিটি কি বলছে? ইন্টারেস্ট রেট প্যারিটি বলছে যে ফরওয়ার্ড রেট, ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট মানে ফরওয়ার্ড কন্ট্রাক্টের এক্সচেঞ্জ রেটটা, এটা ডিটারমাইন হবে দুই কান্ট্রির ইন্টারেস্ট রেটের ডিফারেন্সিয়াল। ফরওয়ার্ড রেটের কথা বলছে, নট দি মানে মার্কেট কারেন্সি রেট বা মার্কেটের এক্সচেঞ্জ রেটের কথা বলেন, ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেটের কথা বলছে। ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেটটা ডিটারমাইন হবে দুই কান্ট্রির ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল উপর, এটা বলছে ইন্টারেস্ট রেট প্যারিটি। যদি ফরওয়ার্ড রেটটা, মার্কেট যে ফরওয়ার্ড রেট সেটা, সেই ফরওয়ার্ড রেট যদি প্যারিটি, ইন্টারেস্ট প্যারিটি দিয়ে ক্যালকুলেট করা ফরওয়ার্ড রেটের সমান না হয়, তার মানে ডিসপ্যারিটি আছে, তখন কাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রাজ অ্যাপ্লাই করা যায় বা একজন স্পেকুলেটর এখান থেকে আর্বিট্রাজ প্রফিট বের করে আনতে পারে। এটা বলছে। আচ্ছা, আচ্ছা। তো অফকোর্স যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি বা যে কোনো কোম্পানি ইন্টারন্যাশনাল লেভেলে যখন ট্রেড করে, অফকোর্স দে শুড বি concerned about the interest rate, because interest rate will decide the exchange rate of the current market. So interest rate heavily depending, মানে ডিপেন্ড করবে, হেভিলি ডিপেন্ড করবে interest rate। সো এটা কে বলছে? আর ফিশারের হাইপোথিসিস, ফিশার হাইপোথিসিস। যাই হোক,
Exhibit 8.1 illustrates three examples of how different calculation methodologies result in a one-month payment of interest on $10 million loan, 5.5% per annum interest for an exact period of 28 months. So এইটা আমরা একটু পরে দেখবো জিনিসটা কি mean করছে। এর এই ইন্টারেস্ট রেটটা যখন আমরা মানে ক্যালকুলেট করব বা যখন আমরা কনসিডার করব, ইন্টারেস্ট রেট তো এক এক জায়গায় এক এক রকম, কোনটা আমরা কনসিডার করব। তো এখানে রেফারেন্স রেট হিসেবে, রেফারেন্স রেট বলতে ইন্টারেস্ট রেটটা রেফারেন্স হিসেবে নিছে ইউএস ডলার লাইবর। তো লাইবর জিনিসটা কি? লাইবর হইতেছে লন্ডন ইন্টার ব্যাংক ওভারনাইট রেট। আচ্ছা, এই জিনিসটা কি, এই জিনিসটা আমরা লেকচারে একটু পরে এক্সপ্লেইন করব। অ্যাকচুয়ালি এই লাইবর নিয়ে, তারপর সাইবর, সোনিয়া, সোফার, এগুলা বিষয় নিয়ে আই ডিসকাস ইন দি ডেরিভেটিভস কোর্স। ওখানে এটা হাইলি ডিসকাশন করা হয়, বেশি বেশি ডিসকাশন। এখানে অত বেশি ডিসকাশন করবো না, বাট আমি একটা সিম্পল আইডিয়া দিই। এই স্লাইডে এটা নিয়ে কোনো স্ক্রিনশট নাই, সেটা কি জাস্ট ধরে নিছে এটা একটা রেট, বাট আমি এটার একটা স্ক্রিনশট দিব যেটা কিভাবে আসছে। সো লাইবর হইতেছে লন্ডন ইন্টার ব্যাংক, সরি অফার রেট, নট ওভারনাইট রেট, অফার রেট। কিন্তু এই অফার রেটটা কুড বি ওভারনাইট রেট, কুড বি উইকলি রেট, কুড বি মান্থলি রেট। আচ্ছা, এগুলা কেন বা এই জিনিসটা কি এটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, রেফারেন্স হিসেবে তাহলে নিচ্ছে কি ইউএস ডলার লাইবর রেট। রেফারেন্স হিসেবে ইউএস ডলার না হয়ে ইউরো লাইবর রেট হতে পারে, পাউন্ড লাইবর রেট হতে পারে, যে জাপানিজ ইয়েন লাইবর রেট হতে পারে, হ্যাঁ। যাই হোক, বিভিন্ন কারেন্সির উপর লাইবর রেট থাকতে পারে। আচ্ছা, ইউজ স্ট্যান্ডার্ডাইজ কোটেশন, লোয়ার এন্ড জাস্ট ফাংশন ডেরিভেটিভ ভ্যালুয়েশন, এখানে দেখছি ডেরিভেটিভ ভ্যালুয়েশন। LIBOR is the London Interbank Offered Rate, is by far the most widely used and quoted reference rate. I beg to disagree. এটা এখন হাইলি ইউজড হয় না। আচ্ছা, কেন হয় না এখনই বলতেছি। লাইবর হইতাছে, লাইবর রেটটা ওয়ান কাইন্ড অফ সার্ভে। কি সার্ভে? লন্ডনে অনেক বড় বড় ব্যাংক আছে, মনে করো 10টা ব্যাংক, 10 বা 15টা ব্যাংক, এটা অনেক মানে হাইলি স্ট্যাটাস ব্যাংক। তো তুমি মনে করে যে ফাইন্যান্স অ্যানালিস্ট বা ফাইন্যান্সের কোন একজন পার্সন বা ইন্টারেস্ট রেট মার্কেটের একজন পার্সন, তুমি যা বিভিন্ন ব্যাংকে জিজ্ঞাসা করো, আচ্ছা আপনাদের মধ্যে লাইবর কত পার্সেন্ট হওয়া উচিত? তো একটা ব্যাংক বলবে 6%, একটা ব্যাংক বলবে 7%, এরকম 10-12টা ব্যাংক এক একটা রেট বলবে, তাদের হাইয়েস্ট পজিশন ম্যানেজার। তো সব সার্ভে থেকে তুমি সবার থেকে একটা রেট নেওয়ার পরে তুমি অ্যাভারেজ করো। তো কেউ বলছে 6, কেউ বলছে 7, কেউ বলছে 8, কেউ বলছে 6.5, কেউ বলছে 7.5। তো এরকম শোনার পর তুমি দেখলা যে সবার রেট নেওয়ার পর তুমি অ্যাভারেজ করছো, যোগ করে আর কি ভাগ করছো, অ্যাভারেজ আসছে 7%। এই যে 7% তুমি রেটটা পেলা, এটা লাইবর। লাইবর রেটটা এভাবে ডিসাইড করা বা এভাবে ক্যালকুলেট করা, সার্ভে করে সবার থেকে ইনফরমেশন নিয়ে, বড় বড় ব্যাংকের যারা ম্যানেজার বা বড় বড় সিইও বা যারা এগুলো নিয়ে কাজ করে, তাদের থেকে সার্ভে করে এই রেটটা ডিসাইড করা। তো এইভাবে লাইবর আর কি মানে ডিটারমাইন্ড হয়। এখন কথা হইতেছে, এভাবে যদি একটা রেট ডিটারমাইন্ড হয়, এটা কি এটাতে কি আহ মানে সার্টেনিটি থাকে, বা এটাতে কি মানে কি বলবো, নিরপেক্ষ বা আনবায়াসড হয় এরকম করলে? তোমার কি মনে হয়? আম, হইতে পারে, বিকজ এটা তো আপনার ইন্টারন্যাশনাল রেট। লন্ডনে 12টা 13টা 14টা ব্যাংকের পার্সনের কাছে যে আমি সার্ভে করতেছি, তো ওরা যদি কার্টেল করে নিজেরা নিজেরা, যাই বেশি বেশি করে বাড়া বাড়া বলবে, তাহলে এটা যদি বেশি বেশি করে বাড়া বাড়া বলে, তাহলে সার্ভেতে যে তুমি রেট গুলো পাবো ওগুলো তো ওভারস্টেটেড রেট থাকে। এবং হ্যাঁ, ওভারস্টেটেড রেট অ্যাভারেজ করে ওভারস্টেটেড অ্যাভারেজ লাইব্রেরি পাবা তুমি, তাহলে এটা ইয়া হইলো কিভাবে, মানে আনবায়াসড হলো কিভাবে? এটা তো বায়াসড হয়ে যেতেছে না। বায়াসড হয়ে যাচ্ছে। মানুষের থেকে ইনফরমেশন নিয়ে সার্ভে করে তুমি অ্যাভারেজ করতেছো, অফকোর্স এটাকে তো মানে মার্কেট দ্বারা ড্রিভেন না, মানে মার্কেট থেকে এটা আসতেছে। তো এর সো এখনকার বর্তমান যুগে পিপল ডু নট ইউজ লাইবর, এটাকে সামনে মনে অফই করে দিবে।
সো এটার অল্টারনেটিভ অনেকগুলো রেট আসছে, সোনিয়া, সোফার। হ্যাঁ, এগুলা আমরা যদি ডেরিভেটিভ কোর্স করি, ডেরিভেটিভ কোর্স নিয়ে যদি এখানে ডিসকাশন হয় পরবর্তীতে, তাহলে ওইখানে আও ডিসকাস যে কি হইতেছে ভাই, জিনিসগুলা কি, কিভাবে এগুলা আসে, এগুলা সার্ভে করে আসেন। সোনিয়া, সোফা এগুলা আসে মার্কেট থেকে, স্ট্যাবলিশড মার্কেট থেকে আসে। তো ওগুলো অনেক বেশি কি বলবো, আনবায়াসড, এবং অনেক বেশি আহ, কি বলা যায়, আর্টিকুলেটেড, এবং খুবই রিফ্লেক্টিং, মার্কেটকে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি ট্রান্সপারেন্টলি রিফ্লেক্ট করে, খুবই এফেক্টিভ রিফ্লেক্টিভ। সো রেফারেন্স এখানে আমরা লাইব্রেরি ইউজ করতেছি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম রেফারেন্স। হ্যাঁ, সো আসি। বাবা, এত ছোট হয়ে আছে। তো এটা তো আমরা জানি, এটা যেটা সত্য সেটা আমরা এখানে রেফারেন্স রেট। এর মধ্যে আমরা কি লাইভর ইউজ করতেছি, লাইভর কি, কিবোর্ডটা চেঞ্জ করছি, হাত থেকে ইয়া হইতেছে, কি মিস হইতেছে। দেখো নামটা দেখছো, ইন্টার ব্যাংক অফার্ড রেট, দেখছো ইন্টার ব্যাংক অফার্ড রেট মানে কি, ইন্টার ব্যাংকের লোকজন যে রেটটা তারা ডিসাইড করছে। হ্যাঁ, আচ্ছা। সো আর কি হতে পারে, সোফার হতে পারে, সোফার, সোনিয়া, এগুলা আমরা পরে ডিসকাস, এগুলা ডিসকাস করবো না অ্যাকচুয়ালি। সো এগুলা লাগে না, আগেই এগুলা এগুলা এখানে নাই আর কি, কিন্তু বাস্তব লাইফে গেলে এগুলাই, এগুলাই লাগবে। তো যাই হোক, সো এটা একটা ওয়ে। আরেকটা হইতেছে, সেকেন্ড সোর্স অফ রেফারেন্স রেট ইজ গভর্নমেন্ট বরোইং রেটস। ইউএস ট্রেজারি বিলস। হ্যাঁ। হইতে পারে ইউএস ট্রেজারি বিল হইতে পারে, বা তুমি যদি বাংলাদেশ নিয়ে কথা বলতো, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক যে রেটে বড় করে, so এটা হইতে পারে, আম, হতে পারে ইউএস ট্রেজারি বিল নোটস। এটার মানে কি, ইউএস ট্রেজারি বিল নোট মানে কি, বিল এটা মানে কি? এটা বন্ডস এন্ড স্টকস, ইউএস ট্রেজারি, মানে ইউএস রা এইভাবে বলে বন্ডস এন্ড স্টকস গুলো। কাদের বন্ডস এন্ড স্টক এগুলো? ইউএস ট্রেজারি বিলস মানে ওদের বন্ডস এন্ড স্টকস কে আমরা যেরকম বন্ডস এন্ড স্টকস বলি, কাদের ইউএস রা কাদের হ্যাঁ, কাদের, এটা কাদের বন্ডস এন্ড স্টকসটা কাদের? মানে আমি কোম্পানির থেকে বন্ডস এন্ড স্টকস ছাড়ছি, So, আমার কোম্পানি, রাইট? তো হ্যাঁ, এখানে বন্ডস বন্ড এন্ড স্টকস এর কথা যদি বলছো, এটা কাদের? ইউএস ইউএস দের মানে কি? ওদের ইউএস ট্রেজারি বিলস মানে কমার্শিয়াল ব্যাংকস এন্ড বন্ডস, ওদের স্টকস, ওরা ট্রেজারি বিলস বলে। ওদের ওদের বলতে কাদের কথা, মানে ইউএস, ইউএস 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 সব সিটিজেনের, সবার, মানে সবাই বন্ড এন্ড স্টক ইস্যু করছে? না, যারা হচ্ছে বন্ডস এন্ড স্টক হোল্ড করে তাদের জন্য। যারা হোল্ড করে তাদের? হ্যাঁ, হোল্ড করা মানে বুঝো, হোল্ড করা মানে যে বন্ড এন্ড স্টকটা পারচেস করছে, সে হোল্ড হ্যাঁ, করতেছে।
তাহলে তার হ্যাঁ, কিভাবে বন্ড এন্ড স্টক হইতে পারে? আমি তোমার থেকে একটা গরু কিনছি, গরুটা তো হ্যাঁ। আমি কিনছি, আম হোল্ডিং দ্যাট কাউ, কিন্তু গরুটা অ্যাকচুয়ালি কার? ও, আমার। হ্যাঁ, সেটা আমি জিজ্ঞাসা করতেছি যে ওটা বন্ড এন্ড স্টকস অ্যাকচুয়ালি কার? ইউএস মার্কেটের। ইউএস মার্কেটের? ইউএস মার্কেট কি কোনো কিছু ওন করে? বা তুমি চিন্তা করো যে হাটে যে যাই গরু কিনতে, গরুর হাট কি কোনো গরু ওন করে? বা আমরা যে শপিং মলে যাই, শপিং মলে তো সব 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 আপনি সব- বলেন কাদের আছে, আপনি বলেন কাদের। চিন্তা করো, তুমি একটু চিন্তা করো। আমি তো অফকোর্স বলবো, আমি তো বলার জন্যই তো কোশ্চেন আস্ক করছি। গভর্নমেন্টের। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা। গভর্নমেন্ট গভর্ন কি ইস্যু করে? গভর্নমেন্ট বন্ডস ইস্যু করে। গভর্নমেন্ট স্টক ইস্যু করলে এটা ওইটার ওইটার বড়োইং রেট হয় না। কারণ স্টক মানে কি, তুমি স্টক কিনে নিছো, তো এটা এটা তুমি মালিক। কিন্তু বন্ড তুমি কিনে নিতে পারবা না। বন্ড তুমি কিনলে ইট মিনস বন্ডের এগেনস্টে গভর্নমেন্ট উইল পে ইউ অ্যান ইন্টারেস্ট ইনকাম। গভর্নমেন্ট তোমাকে ইন্টারেস্ট ইনকাম দিয়ে প্রত্যেক মাসে 5 বছর 10 বছর, যেরকম হয়েছে আমরা ফিক্সড ডিপোজিট করি না, সঞ্চয়পত্র কিনি না বাংলাদেশে, হ্যাঁ, এগুলো তো। হ্যাঁ। সঞ্চয়পত্র কেন কিনি? আমার টাকাটা দিয়া আমি গভর্নমেন্টের টাকা লোন দিছি, ওই টাকাটা গভর্নমেন্ট লোন নিয়ে এর এগেনস্টে আমাকে সঞ্চয়পত্র বা একটা বন্ড আমাকে ইস্যু করছে। ওই বন্ডটা আমার কাছে যতদিন থাকবে, মানে ম্যাচুরিটি পর্যন্ত, অতদিন পর্যন্ত গভর্নমেন্ট ওই টাকার উপর একটা ইন্টারেস্ট ইনকাম আমাকে দিবে। কেন ইন্টারেস্ট ইনকাম দিতেছে? কারণ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ওই টাকাটা আমার কাছ থেকে বড় করছে। তো ওই টাকাটা বড় করার কারণে, মানে লেন্ড হওয়ার জন্য, গভর্নমেন্ট এটা এগেনস্টে আমাদের কি ইন্টারেস্ট দিবে। এন্ড ওই ইন্টারেস্ট রেটটাকে বলা হইতাছে বড়োইং রেট অফ দ্য গভর্নমেন্ট, বা গভর্নমেন্টস বড়োইং রেট, বা গভর্নমেন্ট বড়োইং রেট। আচ্ছা, আচ্ছা। সো ইউএস ট্রেজারি বিলটাই হইতাছে, ইউএস ট্রেজারি মানে ইউএস এর ফেডরে তো ট্রেজারি বলে ওদের সেন্ট্রাল ব্যাংক, ওরা বন্ড ইস্যু করছে, ওরা বিল ইস্যু করছে। এইটা যারা কিনতেছে, কিনছে, কিনা তো রাখতে পারবে না, একটা ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করে। যতদিন হোল্ড করবে ততদিন গভর্নমেন্ট কি করবে, ওইগুলোর এগেনস্টে ইন্টারেস্ট দিবে, ইন্টারেস্ট ইনকাম দিবে। তো যেই রেটে ইন্টারেস্ট দিচ্ছে ওইটাই গভর্নমেন্টের বড়োইং রেট। তো ওই আচ্ছা। রেটটাই হইতেছে রেফারেন্স রেট। লাইবর, লাইবর না ইউজ করে তুমি ট্রেজারি বা বন্ডের রেট ইউজ করতে পারো। এখন মনে হয় বন্ডটা কি বুঝতে পারছি নাকি? হ্যাঁ, হ্যাঁ। বন্ড আর শেয়ারের মধ্যে পার্থক্য এটা, শেয়ার হইতাছে তুমি যখন শেয়ার কিনছো তুমি শেয়ারের মালিক, তুমি চাইলে বিক্রি করবে, না চাইলে না বিক্রি করবে, এটা তোমার ইচ্ছা, পুরো তোমার নিজের স্বাধীনতা। কিন্তু বন্ডের ক্ষেত্রে, বন্ডে তোমার মালিকানা হও না, তুমি মালিক হও না। তুমি জাস্ট হোল্ডিং দ্য বন্ড অ্যাজ এ কন্ট্রাক্ট, যে তুমি যার কাছ থেকে বন্ডটা কিনছো, মানে নট, মালিকানা চেঞ্জ হয় না, বন্ডটা কিনছো বা বন্ডের জন্য পে পে করছিলা, তুমি ম্যাচুরিটি পর্যন্ত বন্ডটা হোল্ড করবে। এই বন্ডটা এটাই প্রুফ করে যে তুমি যার থেকে বন্ডটা নিছো তুমি তাকে কিছু টাকা ধার দিছো, এবং ওই টাকা ধার দেওয়ার কারণে ওই লোক তোমার কাছ থেকে, বা ওই কোম্পানি তোমার কাছ থেকে টাকা ধার পাওয়ার পর সে তোমাকে প্রত্যেক মাসে বা বছরে কত টাকা ইন্টারেস্ট বা কত ডলার বা যেটাই হোক তোমাকে দিবে, এবং ওইটা ম্যাচুরিটি পর্যন্ত দিবে। এবং ম্যাচুরিটি শেষ হইলে সে আবার তোমার টাকাও ফেরত দিয়ে দিবে, আবার বন্ড ফেরত নিয়ে নিবে। কারণ তুমি তখন আর, মানে, ইয়া করো নাই। এই জন্য বন্ড হইতেছে একটা ডেট ইনস্ট্রুমেন্ট বা লোন ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এই জন্য বুঝতে এই পারছি। বন্ডের রেটকে আমরা কস্ট অফ ডেটে ইউজ করি। হয়তোবা ওই এমনি বেসিক ফাইন্যান্সে পড়ছিলা, কস্ট অফ ক্যাপিটাল ইজ ইকুয়ালস টু, বা ওয়াক, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইজ ইকুয়ালস টু কস্ট অফ ডেট প্লাস কস্ট অফ ইকুইটি প্লাস ব্লা ব্লা ব্লা। ওই কস্ট অফ ডেটে আমরা যে রেটটা ইউজ করি, সেই রেটটা আমরা এই যে, এই জন্য এইখানে এই যে লেন্ডিং রেটটা ইউজ করি। আচ্ছা, যাই হোক, এগুলো সবই ম্যাথসটা কানেক্টেড। নেক্সট চ্যাপ্টারে আছে অ্যাকচুয়ালি। ও, নেক্সট কস্ট চ্যাপ্টারে আছে না? কস্ট অফ ডেট, তারপর কেমনে ওই ক্যালকুলেশনস গুলা। ও, নেক্সট চ্যাপ্টার কি স্টার্ট করছে, মানে ফ্যাকাল্টি কি স্টার্ট করছে? না, না, ওটা স্টার্ট করেনি, ওটা ব্রেকের পর স্টার্ট করবে। আচ্ছা, আচ্ছা। সো দেখছো, ইজ, মানে এভরিথিং ইজ কানেক্টেড। আমি এত সময় এখানে কেন নিতেছি, মানে আমরা যে এখন রেট গুলা নিয়ে কথা বলবো, যেন তোমার ক্লিয়ার আইডিয়া থাকে যে অ্যাকচুয়ালি হোয়াট উই আর ডিলিং রাইট নাও। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এই যে এইভাবে ধরে ধরে যে কোশ্চেন আস্ক করা, জিজ্ঞেস করা, এটা কেন? তোমার শরম দেওয়ার জন্য না।
তোমার মাথার থিঙ্কিংটারে হিট করি আমি। না, তো তোমার কি মনে স্যার হয় মানে, আমি শরম পাইনি। না আমি এমনি তোমার বুঝাতে পারছি, আমি অ্যাকচুয়ালি তোমার থিঙ্কিং ক্যাপাসিটি হিট করি। যে আচ্ছা। তোমার, আমাদের আমাদের সব হিউম্যান বিং এরই আমাদের না জানা প্রশ্নেরও একটা জানা উত্তর থাকে। এটা কখনো ভাইবা দেখছো? মানে তো আমরা যেই বিষয়ে সম্পর্কে কোনো কিছু জানিও না, বাট হুম। কেন জানি, মানে যখন কেউ এই বিষয়টা তুলে আমরা আমরা কিছু না কিছু জানি, কিন্তু আসলে কিন্তু কিছু জানি না কেন হয় এটার ভিতরে, বা কেন এই জিনিসটা হয়। তাই ও, ইন্টারেস্টিং না বিষয়টা? চিন্তা করছো হ্যাঁ কখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিষয়টা ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। আচ্ছা, এগুলা এগুলা তো কি, এগুলা কি এগুলা কিছুই না। এগুলা হইতেছে দেখো, ইন্টারন্যাশনালি ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করছে, একরকম আসছে। ব্রিটিশরা ক্যালকুলেট করছে, একরকম আসছে। সুইস ইউরো ব্যাংক ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করছে, একরকম আসছে। কেন এক ডিফারেন্ট ডিফারেন্ট আসছে সেটা আমি এখন দেখাইতেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। আমি তো শুনতেছি। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। এটা কি বেসিস পয়েন্টে আসছি আমরা? জিরো না, পয়েন্ট বেসিস জিরো বেসিস ফাইভ পয়েন্টে যায়নি, বেসিস পয়েন্টে যায়নি। বেসিস পয়েন্টে একদম ক্লাসের শেষে যাবো, মাত্র তো ক্লাসে স্টার্ট হয়েছে। আচ্ছা, প্রথমটা কি বলছে, ইন্টারন্যাশনালি যখন আমরা 5.5% ইন্টারেস্ট রেটকে ক্যালকুলেট করি ফর 28 ডেজ, মানে তোমাকে একটা রেট দেওয়া আছে, বলছে যে ভাই, আপনি যদি $10 মিলিয়ন আমার থেকে লোন নেন, তাহলে 5.5% ইন্টারেস্ট আমি চার্জ করবো। এখন তুমি $10 মিলিয়ন, তো 5.5% ইন্টারেস্ট সে যে চার্জ করো, তুমি তো 1 বছরের জন্য নিতেছো না, তুমি নিতেছো 28 দিনের জন্য। হ্যাঁ, 28 দিনের জন্য তুমি নিতেছো। তাহলে 28 দিনের জন্য সেই ইন্টারেস্ট রেটটা কতটুকু তোমাকে চার্জ করবে? 5.5% ফর ইয়ারলি। আর 28 দিনের জন্য ইট উড বি ডিফারেন্ট। অ্যান্ড ওই ডিফারেন্ট হইলে সেটা কিরকম হবে? ইন্টারন্যাশনালি প্রত্যেক মান্থে 28 দিন ধরে। তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস ইউজেস 28 ডে মান্থ, অ্যান্ড ফাইন্যান্সিয়াল কে ধরে 36 ডে, মানে 360 ডে, রাইট? 360 ডে হ্যাঁ, হিসেবে ধরে। 360। তো ইন্টারেস্ট পেমেন্ট এটা এভাবে কিভাবে পাইলো? এইভাবে পাইছে। সো অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা হইতেছে 10 মিলিয়ন, রাইট? এইটা amount। এটা 10 মিলিয়ন ইন্টু ইন্টারেস্ট রেটটা জানি কত? 0.05। 0.055, রাইট? আচ্ছা, এখন এই ইন্টারেস্ট রেটটা অ্যানুয়ালাইজড আছে, সো এটাকে আমাকে কি করতে হবে? আমার ডেইজে কনভার্ট করতে হবে।
ডেইজে কনভার্ট করবো কিভাবে, এই যে সো কত দিনের জন্য আমি বের করবো, 28 দিনের জন্য। এবং বছরে কয়টা দিন হয়, 360 শেষ, ইকুয়ালস টু কত আসে। পরে 360 হওয়ার কথা ছিল না? উপরে 360 হইলে তো সেটাকে তুমি অ্যানুয়ালাইজ আবার করে ফেলতেছো। ও আচ্ছা আচ্ছা, আমি কি বুঝতে পারছি? বুঝতে পারছি। উপরে 360, নিচে ডেজ, ডেজ 28 হলে এটা আবার অ্যানুয়ালাইজড হয়ে গেল। এই যে এখন যদি তুমি এই জিনিসটা আবার মাল্টিপ্লাই করো, এই দেখো, এই জিনিসটা যদি আবার উল্টা করে মাল্টিপ্লাই করো, দেখো অ্যানুয়ালাইজড হয়ে গেল। সরি, অ্যানুয়াল রেটটা আবার অ্যানুয়ালাইজড হয়ে গেল। উপরে 360 আর নিচে 28, তাহলে এটা আবার অ্যানুয়ালাইজড হয়ে গেল, পারে না আমার ওর জন্য আইসা পড়লো আবার। তো এটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা করলে এটা আসে। ইন্টারন্যাশনাল এটা, তারপর কি ব্রিটিশ, দেখি ব্রিটিশটা করে দেখি। ব্রিটিশ প্র্যাকটিসে ওরা কয়দিন ধরে, 28 ডেজই ধরে। আর নাম্বার অফ ডেজ পার ইয়ার 365 ধরে, সো ওদের এটা 365 ধরে। সো ইন্টারেস্ট রেট কি হবে, উপরে 28 থাকবে, নিচে থাকবে 365। গুণ করলে কত হয় দেখো, 42, 1, সেটা ব্রিটিশ প্র্যাকটিস। আর এটা হয়তো আছে সুইস প্র্যাকটিস, সুইস প্র্যাকটিস। সুইস প্র্যাকটিস ধরে 30 দিন, আর 360। দেখছো একই জিনিস একই রেট, জাস্ট প্র্যাকটিস ডিফারেন্ট হওয়ার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসতেছে। আচ্ছা, বুঝতে পারছি। না না, আমাদের ক্লাসে একটু ডিটেলসে বুঝায় না। ওরা, আমাদেরকে আন্দাজি কিছু একটু বুঝায় দেয়, স্টুডেন্টরা মুখস্থ করে লেখে এক্সামে। না, এই যে এই জিনিসটা যে বুঝাইলাম, এখন আমি তোমার এই রেটটারে যেমনি মন চায় পেঁচায় মেচায় দেই, মানে তোমার তো অসুবিধা নেই, সো ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়াল মানে জিন্স অফ ইট, রাইট? মানে এক্স্যাক্টলি। কারণ আমি যদি ইচ্ছা করে মনে করো, এই মনে করো এবিসিডি কান্ট্রি, হ্যাঁ, তারা ডে ইউজ করে 40 দিন, যদিও মাসে 40 দিন থাকে না, আমি বললাম ওরা 40 দিন ইউজ করে। হ্যাঁ, তো তুমি ওদের প্র্যাকটিসের জন্য তুমি এই রেটটা কিভাবে ক্যালকুলেট করবা, 40/365 বা 360, তাই না? তোমার তো আর হ্যাঁ কিছু জানতে হবে না, তোমার যে ইনফরমেশন দেওয়া আছে তুমি ওটার বেসিসে রেট হিসাব করছো, ঠিক আছে? তো এভাবেই হিসাব করছে তারা, হ্যাঁ? আচ্ছা, তো এখানে রেফারেন্স লাইবর রেট নিয়ে কিছু কথা বলছে, আমি আমিও কিছু কথা বলি। সো হ্যাঁ, ইউএস ডলার লাইবর রেট ইউজ করা। তাছাড়া এই যে মোস্ট রেফারেন্স রেট ইউজড আর ওয়াইডলি কোটেড ইন্টারব্যাংক রেট, আচ্ছা, লেন্ডিং বিটুইন, আচ্ছা, এই ইন্টারব্যাংক রেটটা কার কথা বলে? এই ইন্টারব্যাংক রেটটা হইতাছে দ্য রেট অফ ইন্টারেস্ট ফর লেন্ডিং বিটুইন মেজর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ওভার ওভার অ্যান্ড ওভারনাইট ডেইলি অর মাল্টিপল ডেজ বেসিস। মানে এই আরো একটা রেফারেন্স রেট আছে, এটা হচ্ছে ওভারনাইট রেট। ওভারনাইট রেটটা কাদের কাদের মধ্যে হয়? তোমার আর আমার মধ্যে হইতে পারবে না, আমার বা ব্যাংকের মধ্যে হইতে পারবে না। ব্যাংক আর ব্যাংক, তুমি কি ব্যাংক
ফাইন্যান্সিয়াল ব্যাংকিং বা ব্যাংকিং সার্ভিসেস বা মানে ব্যাংক এই রিলেটেড কোনো কোর্স করছিলা? হ্যাঁ, করছি তো। ওইখানে ব্যাংক আর ব্যাংক, দুই ব্যাংকের মধ্যে লোন আদান প্রদান করার অনেক সময় একদিনের জন্য বা এক রাতের জন্য এরকম কোনো কনসেপ্ট পড়ছিলা? হ্যাঁ হ্যাঁ, একটা পড়ছিলাম। হ্যাঁ ওই কি যে বলে এক, জানি? হ্যাঁ ওই যে ওটাকে বলে রেপো, রিপারচেস। রেপো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিপারচেস। হ্যাঁ, রিপারচেস ইয়া করে, রিপারচেস এগ্রিমেন্ট করা, যাই হোক। ওই এই যে একটা রেটের দেয় না ব্যাংক একজন আরেকজন এক রাতের জন্য বা একদিনের জন্য বা এক সপ্তাহের জন্য, এই যে রেটটাতে ইন্টারেস্ট রেটটা যে চার্জ করে, ওই রেটটা দেখবা যে নর্মাল কনভেনশনাল ইন্টারেস্ট রেট অনেক লো হয়। কেন করে এই ইন্টার ব্যাংক বা ওভারনাইট এই কাজটা কেন করে? মানে এত লো কেন হয় বা কেন দেয় একটা ব্যাংক আরেক ব্যাংক, কি বলতে পারো? না, এটা তো বলি। আচ্ছা আমি বলি, ব্যাংকের ভল্টের ভিতর টাকা পয়সা থাকে, ওই টাকা পয়সাটাকে লিকুইডিটি বলা হয়। হ্যাঁ, ব্যাংক যখন মানে একটা উইকের বা বা কোনো একটা উইকের একটা ডেতে লিকুইডিটির যে পার্সেন্টেজটা গভর্নমেন্ট দ্বারা ডিসাইডেড থাকে, ওই পার্সেন্টেজ যে লো হয়ে যায়, তখন হাই চান্স ওই শাখাটা বা ওই ব্যাংক একটা একটা সরকারি নোটিশ খাইতে পারে। তো ওই ভয়ে লিকুইডিটি কিন্তু ধরে রাখার জন্য ব্যাংক আরেক ব্যাংকের থেকে তাদের লিকুইডিটি ক্রাইসিসের মোমেন্টে টাকা ধার চায়, যে একদিন দুই দিন বা এক রাতের জন্য আমার টাকাটা দরকার, পরদিন আমি আপনার টাকাটা দিয়ে দিই। তখন অন্য ব্যাংক একটা ইন্টারেস্ট রেট বা ইন্টার ব্যাংক রেটে তাকে লেন করে ওই টাকাটুকু, কিন্তু আবার ঠিক পরের দিনই সাথে সাথে একটা টাকাটা পাওয়া যায়। মানে কোনো জাস্ট গভর্নমেন্টে দেখায় যে আমার কাছে লিকুইডিটি আছে, মানে আমি ফল করি। হ্যাঁ, তো এই জন্য এই ব্যাংক ট্যাঙ্কের মধ্যে এখন আমার কথা হইতেছে, এই রেটটা 3% 4% খুব লো ইন্টারেস্ট রেটে তারা একজন আরেকজনকে দেয়। এটা কেন এত লো ইন্টারেস্ট রেট কেন থাকে? এমনি নর্মালি যখন আবার লোন চায় অনেক 10-15% ইন্টারেস্ট চার্জ, কিন্তু ব্যাংক টু ব্যাংক যখন ওভারনাইট হয় বা একদিনের জন্য হয়, তখন কেন এত কম থাকে? এমনি তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে বলো, মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি, ইয়োর অ্যান্সার ডোন্ট হ্যাভ টু বি রাইট, ঠিক আছে? আচ্ছা, আবার কোশ্চেনটা বলবে? কোনটা? আমি তো অনেকগুলো কোশ্চেন আস্ক করছি, কোনটা? লাস্টের কোশ্চেনটা বলতে। একটা ব্যাংক আরেকটা ব্যাংকে যখন এত লো ইন্টারেস্টে এক রাতের জন্য বা দুই দিনের জন্য 3 দিনের জন্য যে দেয় টাকা দেয়, হ্যাঁ, এত লোতে কেন দেয়? ব্যাংক যখন আমাদেরকে টাকা ধার দেয় বা লোন দেয় তখন তো অনেক হাই ইন্টারেস্ট চার্জ করে, কিন্তু ব্যাংক টু ব্যাংক যখন রাত্রে এক রাতের জন্য বা দুই রাতের জন্য দেয় তখন কেন দেয় লোতে দেয়? লোতে দিতেছে বিকজ ব্যাংকরা আরেকটা ব্যাংকে ট্রাস্ট করে। আচ্ছা এন্ড আচ্ছা, এবার আমি বলি। প্লাস। না হয় নাই, আচ্ছা। আমি বলবো। ব্যাংক যখন অন্য ব্যাংকের কাছে নর্মাল লোন চায়, হ্যাঁ। তখন ঠিকই কনজিউমারদের যে লোন লোন রেট, ওই লোন রেটই ব্যাংক আরেক ব্যাংক নেয়। নর্মাল লোন গুলো ওইরকমই হয়, কিন্তু ওভারনাইটেই কেন বা একদিন দুই দিন এই রেট গুলাই অনেক লো হয়। তো তুমি বলতেছিলা যে ব্যাংক ট্রাস্ট করে, তার মানে ব্যাংক টু ব্যাংক যে কোনো লোন নিলেই অনেক লো রেট না, না শুধুমাত্র না, এটা শুধুমাত্র ওভারনাইটের জন্যই বা ডেইলি বা কয়েকদিন বা মাল্টিপাল ডেজ এর জন্যই হয় বা উইকলির জন্যই হয়, তাছাড়া হয় না কেন এটা? বিকজ ওরা শর্ট অ্যামাউন্টে পে করে দিতেছে আবার 2 দিনের মধ্যে, একদিনের মধ্যে। আচ্ছা, কথা এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি শর্ট অ্যামাউন্টে পে করে দিতেছে তা না, ব্যাংক ব্যাংক জানে, দুই ব্যাংক জানে যে ও আমার টাকাটা পে করে দিব ওই টাইমে, মানে একদম এক্স্যাক্টলি জানে, এবং এখানে কিন্তু এখানে রিস্ক অনেক লো থাকে, সার্টেনিটি হাই থাকে, আনসার্টেনিটি অনেক কম থাকে। ব্যাংক টু ব্যাংক যখন ট্রানজেকশন গুলো হয় খুব হাই সার্টেনিটি থাকে, আনসার্টেনিটি খুব লো থাকে, এবং রিস্ক অনেক লো থাকে। যেহেতু রিস্ক কম, দেয়ারফর ইন্টারেস্ট রেটও কম হবে। এই জন্য এইসব রেট গুলা অনেক লো ইন্টারেস্ট রেটে দেওয়া হয়। এখন কথা আচ্ছা। হইতেছে, রেফারেন্স হিসেবে আমি এই রেট কেন ইউজ করতেছি এখানে, মানে এই টাইপের রেট ও, গুলারে কেন ইউজ করা হইতেছে রেফারেন্স হিসেবে? কারণ আহ আই গেস পোর্টফোলিও ম্যানেজমেন্ট পড়ে আসছো। হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও ম্যানেজ। ওইখানে উইলিয়াম শার্প একটা কনসেপ্ট দেখাইছিল, রিস্ক ফ্রি রেট। সো ইয়েস।
রিস্ক Yes, ফ্রি রেট। RF, হ্যাঁ হ্যাঁ, RF something like that. আর এফ রাইট, রিস্ক ফ্রি রেট। Yes. আমাকে কি বলতে পারো যে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো অ্যাসেট রিস্ক ফ্রি, কোনো কিছু রিস্ক ফ্রি আদৌ? Yeah. আদৌ কোনো কিছু রিস্ক ফ্রি না। সো ডেরিভেটিভস বা এই টাইপের ক্যালকুলেশন করতে হইলে আমরা ওই রিস্ক ফ্রি রেটটা ইউজ করতে পারি না। ওই রিস্ক ফ্রি রেটের রেফারেন্স রেট হিসেবে এই ইন্টার ব্যাংক রেট বা ওভারনাইট রেট ইউজ করি। জাস্টিফিকেশন হচ্ছে এগুলো রিস্ক ফ্রি রেট না, বাট ক্যান বি অ্যাক্ট অ্যাজ রিস্ক ফ্রি। কারণ কিছুটা মানে এটা রিস্ক ফ্রি এর মতো, বাট নট টোটালি রিস্ক ফ্রি। জিনিসটা দেখো তো, বুঝছো নাকি কথাটা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কি নট বুঝছো শুনি। টোটালি, হ্যাঁ মানে কোনো কিছু অ্যাসেটস একদমই রিস্ক ফ্রি না, এটা আমিও বুঝি, বিকজ হ্যাঁ অল হ্যাভ ইটস ওন রিস্ক। হ্যাঁ। সো এটাই আমি মিন করতে চাচ্ছি যে আপনি যে কোনো কিছুই আহ, ধার নেন, লোন নেন, হোয়াট এভার ইট ইজ, ল্যান্ড, অ্যাসেটস, কোনো কিছু রিস্ক ফ্রি, এটা বুঝি। ওইটা বলি নাই, বলছি যে রিস্ক ফ্রি রেটটা আসে কোত্থেকে? অ্যাসেটটা রিস্ক রিস্ক ফ্রি। এখন রিস্ক রিস্ক ফ্রি ফ্রি বলে তো কোনো অ্যাসেট হয় না, তো কোনো অ্যাসেট না। এক্সিস্ট করে না। থিওরিটিক্যালি এক্সিস্ট করে, বাট প্র্যাকটিক্যালি কোনো অ্যাসেট এক্সিস্ট করে না। তো রিস্ক ফ্রি রেট নেওয়াটা, এটা মানে এটা তাহলে ক্যালকুলেশন ঠিক দিবে না আমার। সো রিস্ক ফ্রি রেটের মতো বা রিস্ক ফ্রি রেটের কাছাকাছি একটা রেফারেন্স রেট আমরা ইউজ করি, যেটা এই লাইবর, তারপর সোফিয়া, সোনা, তারপর সোফার, এগুলা, সোনিয়া, এগুলা আমরা ইউজ করি। এগুলা রিস্ক ফ্রি না, বাট অ্যাক্টস লাইক রিস্ক ফ্রি, বাট রিস্ক ফ্রি না। সো এই রেট গুলা যেহেতু মার্কেট দ্বারা ড্রিভেন, মার্কেট ডিসাইড করে, সেহেতু তখন আমার ওই রিস্ক ফ্রি রেট থেকে, মানে রেফারেন্স রিস্ক ফ্রি রেট থেকে যে ক্যালকুলেশন গুলো করি, ক্যালকুলেশন গুলা বিকাম মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন ইউজিং কনভেনশনাল রিস্ক ফ্রি। কিছুটা বুঝাতে মানে কিছুটা বুঝাতে পারছি আমি, না একটু টার্মিনোলজি ইউজ করছি, কারণ হ্যাঁ তোমার টার্মিনোলজির সাথে তোমার পরিচিত থাকতে হবে, টার্মস গুলোর সাথে পরিচিত থাকতে হবে। কিছুটা কি বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। সো লাইবর কারা অ্যাডমিনিস্ট্রেট করে? আইসি বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ, and is calculated for 5 different currencies. So লাইবরটা পাঁচটা ডিফারেন্ট কারেন্সির জন্য হিসাব করা: ইউএসডি, ইউরো, জিবিপি, জাপানিজ ইয়েন, সুইস ফ্রাঙ্ক। ইট ইজ কোডেড ফর 7 different ম্যাচুরিটিস। মানে 7 টাইপের ম্যাচুরিটির জন্য এটা কোড করা আছে। একটা হইতেছে 1 রাতের জন্য, ওভারনাইট। একটা হচ্ছে 1 উইকের জন্য। একটা আছে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস। আচ্ছা। আচ্ছা। তো লাইবর ওয়াজ ফর ডেকেডস ক্যালকুলেট, আচ্ছা এগুলো লাগবে না। আচ্ছা এগুলা লাগবে না। সো আরো টাইপের আছে। সেটা হইতেছে যে মোস্ট মেজর ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল সেন্টার্স কনস্ট্রাক্ট দেয়ার ওন ইন্টারব্যাংক অফার রেট ফর লোকাল লোন এগ্রিমেন্ট পারপোজ। দিস রেটস ইনক্লুড পাইবোর, প্যারিস ইন্টারব্যাংক অফার রেট; মাইবোর, মাদ্রিদ ইন্টারব্যাংক অফার রেট; সাইবোর, সিঙ্গাপুর ইন্টারব্যাংক অফার রেট, টু টু নেম বাট এ ফিউ। মানে এরকম যাদের যাদের নিজস্ব থাকতেই পারে, তো তাদের ইচ্ছা। আচ্ছা আচ্ছা। এক্সিবিট 8.2টা কই? এক্সিবিট 8.2 আছে। So exhibit 8.2 show 3 month USD LIBOR over past 30 years. 3 মান্থ বলতে যে লাইবরের ম্যাচুরিটি 3 মাস পর। আচ্ছা, আর এখানে আর কিছু জানা লাগবে না। আচ্ছা, কস্ট অফ ডেট। আমরা এখন লেকচার, আমি তখন যা যা পড়াইছি এই দুইটা স্লাইডে সেম জিনিসই। এই স্লাইড এর সাইড একই জিনিস, হ্যাঁ। সে পাশে কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট কথার অর্থ কি? প্লিজ, একসময় জানতাম। না এমনি তুমি এই এই লাইনটা, এই যে এই জিনিসটাই, এই জিনিসটা দেখে বলো যে মিনিংটা কি হতে পারে। যে আমরা যেটা লোন নিচ্ছিলাম না, কারোর কাছ থেকে, ডেট, উধার, ধার নিচ্ছিলাম। যদি না নিয়ে থাকি তাহলে কি আমার, তাহলে নাই আমার।
তাইলে তাইলে নাই, নাই। আমি যেরকম কারোর থেকে ধার নেই নাই, হ্যাঁ, তাহলে কি হ্যাঁ। আমার কোনো, মানে আমার কি কস্ট অফ ডেট নাই? আহ ওইটা আমি বলতে পারি না। আচ্ছা। আচ্ছা, একটা গেস করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। লেটস সে নাই। নাই, রাইট? হ্যাঁ, নাই। রাইট। নাই, নাই। কারণ যদি লোন না নেই তাহলে কষ্টটা কোত্থেকে আসবে? হ্যাঁ, এই যে ভালো কথা চিন্তা করছো, এই যে নাও ইউর থিঙ্কিং। সো কস্ট অফ ডেট জিনিসটা এরকম, আমি যখনই কারো কাছ থেকে কোনো ডেট নিব বা কোনো ডেট করব, বা হুম। ডেট আমার নিতে হয় না অ্যাকচুয়ালি, আমি যখন এই ডেটের কথা চিন্তা করি, তার মানে কি আম থিঙ্কিং টু টেক আ ডেট বা লোন, রাইট? তো যখনই থিঙ্ক করতেছি, তার মানে কি এইটার কিছু একটা কস্ট আছে আমার। তো ওই কস্টটা ওই ডেটের সাথে কিভাবে অ্যাসোসিয়েটেড, এইটা নিয়ে আমরা কথাটা বলতে চাই। মানে আমি 2 কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিছি, হুইচ ইজ ডেট, রাইট? তো এটার Yes. এগেনস্টে আমাকে কি দিতে হবে? লোন নিচ্ছে ওইটার দিতে হবে। ইন্টারেস্ট দিতে হবে। সো ইন্টারেস্ট রেটটাই আমার কি কস্ট অফ ডেট। অফকোর্স। তো ইন্টারেস্ট রেটটা যে কস্ট অফ ডেট এটা বুঝছি, কিন্তু ইন্টারেস্ট রেটটা যে 12% ইন্টারেস্ট যে আমি তাকে ব্যাংকে দিচ্ছি, এই 12% কেন হইলো? এটা 100% কেন হয় নাই, বা এটা 1% কেন হয়? বিকজ 100% হলে তো টোটাল অ্যামাউন্টটা ডাবল হয়ে যায়, রাইট? না, ব্যাংক চাইতেই পারে তোমার কাছে টোটাল অ্যামাউন্ট ডাবল, ব্যাংকের ইচ্ছা। ব্যাংক তোমার কাছে স্পেসিফিক 12%ই কেন চাইবে? ব্যাংক তোমার কাছে বেশি কেন চাইলো না, কম কেন চাইলো? ব্যাংক একদম 12%ই কেন চাচ্ছে, বা বিকজ তেরো ওইটা পার্সেন্ট ওদের বিকজ ওইটা ওদের ফিক্সড বাই গভর্নমেন্ট। না, তারপরে হয় নাই। না, তুমি চিন্তা করতেছো এটা কেউ ডিসাইড করে রাখছে, এটা কেউ ডিসাইড করে না। আচ্ছা, ডিসাইড করেন। না, এটা কে? ডিসাইড করে মার্কেট। আচ্ছা। এখন মার্কেট কি কোনো হাত পা আছে মার্কেটের? না। না, না। মার্কেটে কিছু ঘটনা ঘটে, ওই ঘটনা তারা ডিটারমাইন করে যে ইন্টারেস্ট রেটটা কত হবে। সো গভর্নমেন্ট যেটা সেট করে সেটা হইতেছে, গভর্নমেন্টের বড়োইং রেট সেট করে দেয়, উইচ ইজ, ওই যে তোমার, ওই যে রিস্ক ফ্রি রেটের আমরা পাইছি, রেফারেন্স রেটটা পাইছি, রাইট? মনে আছে বলছিলাম না যে এগুলা রিস্ক ফ্রি রেট না, বাট রিস্ক ফ্রি রেটের মধ্যে গভর্নমেন্টের বড়, এইটা গভর্নমেন্ট ডিসাইড করে দেয়। কিন্তু গভর্নমেন্টের যে রেটটা গভর্নমেন্ট দিছে, এই রেটটা তো আমাকে ব্যাংক লোন দেয় না। ব্যাংক এর চেয়ে বেশি রেটে আমাকে লোন দেয় না, মানে বেশি রেট চার্জ করে না। ইয়েস। এটা কেন হয়? কারণ ওই যে- they need to do a profit as well. আচ্ছা, বিকজ, হ্যাঁ, বলো বলো, সমস্যা নেই। uh, they want to do the profit প্লাস ওরা যা টাকা দিচ্ছে আপনাকে, ওইটার একটা কস্ট আছে। কস্ট আছে বলতে মানে there's a risk, that's why. Is it? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তো বিষয়টা এরকম, ব্যাংক ওই 2 কোটি টাকা যদি গভর্নমেন্ট বন্ড কিনতো, তাহলে সে 10% ইন্টারেস্ট পাইতো, রাইট? আচ্ছা। বাংলাদেশ ব্যাংক তাকে দিতে পারে, সেন্ট্রাল ব্যাংক তাকে দিতে। এখন সে বাংলাদেশ ব্যাংকে টাকাটা না দিয়ে সে তোমাকে দিতেছে, তাই না? ও, নাইস। হ্যাঁ। হ্যাঁ, সে তোমাকে দিতেছে। তার মানে তার তো অ্যাটলিস্ট ওই গভর্নমেন্টের ট্রেজারি বিল বা ট্রেজারি রেটটা পাওয়া উচিত তোমার কাছে, অ্যাটলিস্ট ওটা তো সে তোমার কাছ থেকে পাবেই, তাই না? হুম, হুম। পাবে সেটা নিবেই অফকোর্স। নিবেই, কারণ সে তো এটা পাইতোই অলরেডি মার্কেট থেকে। প্লাস সে আরো কি এক্সপেক্ট করতেছে, 3% বা 4%, ওইটা কেন বাড়ায় নিতেছে? বিকজ ওই টাকাটা যে তোমাকে দিল, ওইটা তোমাকে দেওয়ার জন্য তার যে অতিরিক্ত বা এক্সট্রা রিস্ক সে যে নিতেছে, ওইটার জন্য, ওই এক্সট্রা রিস্ক বেয়ার করার জন্য তাকে কম্পেনসেশন
সে তোমার থেকে আশা করে। ওই কম্পেনসেশনটা হইতাছে প্রিমিয়াম। যে প্রিমিয়ামটা সে তোমার থেকে নিবে, এই প্রিমিয়ামটা সে গভর্নমেন্ট থেকে নিতে পারবে না। এই প্রিমিয়ামটা আহ, এই এই কেন তোমার কাছ থেকে নিবে? এই প্রিমিয়ামটা এই জন্যই তোমার কাছ থেকে নিবে, কারণ এই টাকা মানে এই টাকাটা সে গভর্নমেন্টে দিলে সে সে একদম শিওর ছিল গভর্নমেন্ট আমাকে 3 বছর 4 বছর পর টাকাটা আমার ফেরত দিবে। কিন্তু তোমার কাছে দিতেছে, এটা দেওয়ার জন্য তুমি যদি ব্যাংক্রাফট হয়ে যাও বা ডিফল্টার হয়ে যাও, টাকাটা পুরো লুজ করার এ হাই পসিবিলিটি। তো সেই রিস্কটা ব্যাংক নিচ্ছে। তো এই রিস্কটা ব্যাংক নেওয়ার জন্য ব্যাংক অ্যাপ্রোপ্রিয়েটলি কম্পেনসেশন চায়। ওই কম্পেনসেশনের নামই হইতাছে প্রিমিয়াম। এই প্রিমিয়ামটা সে তোমার থেকে খাওয়ার জন্য সে এক্সট্রা ইন্টারেস্ট চার্জ করে উইথ দি তোমার রিস্ক ফ্রি রেটের সাথে। এই জন্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে আমরা কি লিখছি? মার্কেট রিস্ক, সরি, মার্কেট রেট বা মার্কেট রিটার্ন ইজ ইকুয়ালস টু রিস্ক ফ্রি রেট প্লাস ওই প্রিমিয়ামটা, প্লাস আবার প্রিমিয়াম থাকতো পাশে। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝলা পারছি। গেছি? কি বলি? না, ভুলি নাই তো প্রিমিয়াম। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল কেপিএম, এটা মনে নাই, রাইট? না, আমি পড়ছিলাম আমি লাস্ট লাস্ট সেমিস্টারে। এই জিনিসগুলা মানে একজন একজন ফাইন্যান্স মেজর হিসেবে এগুলা হইতেছে এবিসিডি, মানে এগুলা তুমি ভুলতে পারবা না। আচ্ছা, মানে আমি রিভিউ করলে আমার মনে পড়ে। অসুবিধা নেই, দেখাই তাহলে একটু জাস্ট। আমার ফর্মুলা মনে আসছে আপনার এসে। ফর্মুলাই তো বলতে পারতেছিলাম না। সো আর এটা এক্স হইতাছে প্লাস ইকুইটি। বেটা, ইয়েস, আর এম এটা হচ্ছে মাইনাস। কস্ট অফ ইকুইটি, এভাবে ক্যালকুলেট। হ্যাঁ, কিন্তু এই যে এই জিনিসটা দেখো কিছুটা আইডিয়া দিতেছে যে এই রিস্ক ফ্রি রেটটা হইতেছে গভর্নমেন্ট থেকে পাও যেটা সেটা, আর এই পাশে যোগ করছে হচ্ছে প্রিমিয়াম। এই প্রিমিয়ামটাই দেখো, রিস্ক প্রিমিয়াম, এই প্রিমিয়ামটা হইতেছে মানে ব্যাংক যেহেতু তোমাকে টাকাটা দিতেছে, এর জন্য সে এক্সট্রা রিস্ক সে নিতেছে, এক্সট্রা রিস্ক সে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্পেনসেশন। আর যদি আমরা দেখি, ছবি টবি নাই না, এগুলা দেখলে তো ভয়টা পাই যাবা। আরে আমি ভয় পাই না, এগুলো আমি করে আসছি। আমার কর্পোরেট ফাইন্যান্সে ওইগুলো আমাদের আচ্ছা ভরা ভরা ছিল। আচ্ছা আচ্ছা, আসি তাহলে দেখি। সো ইন্ডিভিজুয়াল borrowers, governments or companies possess own individual credit quality. Credit quality is the market's assessment of their ability to repay debt in a timely manner. ক্রেডিট কোয়ালিটি হইতেছে কেউ মানে কারো কোনো ডেট রিপে করার ক্ষমতা বা এবিলিটি কি আছে, ক্রেডিট কোয়ালিটি। এটা কাকে ডিসাইড করে? মার্কেটে অনেক কোম্পানি আছে, ওই কোম্পানিরা এক একটা কোম্পানি ক্রেডিট রেটিং করে, ট্রিপল এ, ডাবল এ, এ প্লাস, এগুলা এরকম। কস্ট অফ ডেট কনসিস্ট অফ risk-free rate of interest plus the credit risk premium. Credit risk premium বা RPM, RPM is risk premium of the market. It's typically based on borrower's credit rating. সো কোনো বড়োয়ারের যদি ক্রেডিট রেটিং অনেক খারাপ থাকে তাহলে ব্যাংক তার কাছে হাই প্রিমিয়াম চার্জ করবে। আর কারো যদি ক্রেডিট রেটিং অনেক ভালো থাকে, মানে সে খুব সুন্দর মতো সবসময় টাকা ফেরত দিয়ে দেয়, তার জন্য প্রিমিয়ামটা অনেক লো থাকবে, কারণ ব্যাংক তো জানে যে ও লেস রিস্ক, ওকে অল্প প্রিমিয়ামে চার্জ করবে। এই জন্য ব্যাংকের কাছে বড় বড় কোম্পানি গেলে তাদেরকে ব্যাংক কম রেটে ইন্টারেস্ট, মানে কম রেটে লোন দেয়। আর তুমি যদি ব্যাংকের কাছে যাই, আমরা তো বড় কোম্পানি না, ছোট ছোট মানুষ, আমরা গেলে ব্যাংক আমাদের কাছে অনেক হাই ইন্টারেস্ট চার্জ করে, বিকজ আমাদের ক্রেডিট রেটিং ওই বড় বড় কোম্পানির মতো ক্রেডিট রেটিং এর মতো না। আমাদের ক্রেডিট ওয়ার্দিনেস বা ক্রেডিট কোয়ালিটি অনেক খারাপ। আর যদি আমাদের যদি ক্রেডিট রেটিং বা ক্রেডিট কোয়ালিটি অনেক ভালো হয়, তখন ব্যাংকও আমাদেরকে কম ইন্টারেস্টে দিবে, কারণ আমাদের থেকে তারা প্রিমিয়াম অল্প চার্জ করবে। সো এই যে প্রিমিয়ামটা, রিস্ক প্রিমিয়ামটা চার্জ করে ডিপেন্ড করে কি? ডিপেন্ড করে বড়োয়ারের ক্রেডিট রেটিং এর।
আচ্ছা, the US Treasury yield curve establishes the base rate at which all the corporate rates are then priced. So cost of debt এর ইয়া করতেছে এইটা। তো এটা কোনটা কি? এরকম কেন আসতেছে আই ডোন্ট নো, বই থেকে নেই। তো এই পোর্শনটু হইতেছে বেস রেট বা রেফারেন্স রেট বা রিস্ক ফ্রি রেট, আর এই পোর্শনটু হইতেছে তোমার প্রিমিয়ামটা, এক্সট্রা যে প্রিমিয়ামটা সে তোমাকে চার্জ করে। রিস্ক ফ্রি, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছি। ঠিক করে দিচ্ছি। উল্টা উল্টা করছি, জিনিসটা উল্টা করে ফেলছি। এইটা হইতেছে রেফারেন্স রেট, কালার দিয়ে বিলকুল আমার ভালো লাগে। বা রিস্ক ফ্রি রেট, এটা হইতেছে প্রিমিয়ামটা। এটা হচ্ছে তার নিজের ইন্ডিভিজুয়াল ক্রেডিট কোয়ালিটিকে রিফ্লেক্ট করে। ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছি। এই জিনিসগুলো যে পড়াইতেছে এগুলো অ্যাকচুয়ালি ম্যাথে একটা কিছু কাজে লাগবে না, বাট তুমি যখন বললা যে নেক্সট চ্যাপ্টার কস্ট অফ ডেট নিয়া বা এগুলা নিয়া, এই আইডিয়া গুলো ওই নেক্সট চ্যাপ্টার কাজে লাগবে। এই জন্য আমি আস্তে ধীরে ধীরে যাইতেছি, যে একদম জিনিসটা ক্লিয়ার করে নিয়ে চ্যাপ্টার চ্যাপ্টার 8 রাইট? চ্যাপ্টার 8 ইন্টারেস্ট, আই ডোন্ট নো এরকম কিছু একটা। তো এই যে দেখো, সো বিভিন্ন কোম্পানি, যে মুডি, তারপরে S&P, ফিচ, এরা বিভিন্ন কোম্পানিকে এই সকল গ্রেডে ইয়া করে, ডিফাইন করে তাদের ক্রেডিট কোয়ালিটি, হ্যাঁ, ক্রেডিট রেটিং। তো যত ভালো তত উপরে, হ্যাঁ। দেখো যে সবচেয়ে বেশি ভালো আচ্ছা। তাকে কত কম রেট চার্জ করতেছে, দেখছো? আর যারা একটু লোয়ার মিডিয়ামে যারা আছে তাদেরকে দেখো কত বেশি রেট চার্জ করতেছে। সো 0.81। ট্রিপল এ থেকে, হ্যাঁ,
BBA 3 পর্যন্ত হইতেছে এরা ইনভেস্টমেন্ট গ্রেড, মানে এরা এরা খুব ভালো কোম্পানি, এরা খুবই ভালো কোম্পানি। ট্রিপল এগুলা আবার বলতো বুঝিনি। ট্রিপল এগুলা ভালো হ্যাঁ হ্যাঁ, কোম্পানি ভাই। AAA থেকে BAA3, হ্যাঁ, এইগুলা যাদের রেটিং এরা খুবই ভালো কোম্পানি। আর স্পেকুলেটিভ গ্রেড এরা আসে, এদের হইতেছে BA1 থেকে যত নিচে যাওয়া যায় সবই খারাপ। আর এই দেখো ডিফল্ট এমিনেন্ট দেখছো, CAA3, মানে এরা ডিফল্ট হইবই। এর লেগে দেখা করে, যেহেতু ডিফল্ট হবে, দেখো এদের কত হাইলি ইন্টারেস্ট চার্জ করতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি একটা দেখো, মানে একজন CAA1 রে 8.56% চার্জ করতেছে, আর একজন AAA কোম্পানি রে 1.9। জাস্ট ইমাজিন। সো কস্ট অফ ডেট এর কত, আর এর কস্ট অফ ডেট। সো ওরা যখন লোন ইস্যু করবে তখন তারা এই আকাশ রেট পাতাল পাবে, হ্যাঁ। ডিফারেন্স। আর এরা যখন লোন ইস্যু করতে হবে তখন তুমি এজ এ কোম্পানি, তোমার ক্রেডিট রেটিং ওই পড়ে, ওই হিসেবে তোমাকে ব্যাংক কত ইন্টারেস্ট চার্জ করে তোমাকে এটা ক্যালকুলেট করতে, বুঝতে পারছো? তুমি গেলা, এই ভাই কি অবস্থা, আমার এত 1.92% দিতে হবে, সে দিতে পারে না তোমাকে। হ্যাঁ, তোমাকে ক্রেডিট রেটিং করবে, তারপর ওই হিসেবে তোমার হওয়ার পরে তোমার ক্রেডিট কোয়ালিটির উপর তোমার এক প্রিমিয়াম তোমার কতটুকু চার্জ করবে, ওই হিসেবে তোমার বলবে যে আপনার অ্যাকচুয়াল রেটিং হইতেছে সামওয়্যার 4.69 অথবা 5%। আমি মনে হয় বুঝতে পারছি, রাইট? বুঝছি, বুঝছি। এখানে আর এত কিছু জানা লাগবে না, মোটামুটি কথা বলে ফেলছি। তো এখানে একটা এটা বোঝার বিষয় আছে, এই জায়গাটা বোঝার বিষয় আছে, সেটা হইতেছে এই যে ইনভেস্টমেন্ট গ্রেডে যখন গ্রেড চেঞ্জ হচ্ছে, লোনের পার্সেন্টেজ যে মানে ইন্টারেস্ট রেটটা কিন্তু অত জাম্প করতেছে না, তাই না? আচ্ছা। এই যে এই জায়গায় কি ইন্টারেস্ট রেটটা জাম্প করতেছে বেশি, ওয়ান না, পয়েন্ট নাইন থেকে 2.81। কিন্তু যখন আমরা স্পেকুলেটিভ গ্রেড নিয়ে কথা বলতেছি, মানে BA1 থেকে, এই জায়গায় দেখো লোনের ইয়াটা জাম্প করতেছে কিভাবে, দেখছো এর থেকে ডিস্টেন্স, এর থেকে ডিস্টেন্স কত বেশি, এর থেকে ডিস্টেন্স দেখছো কত বেশি ডিস্টেন্স, এর থেকে এদের ডিস্টেন্স কত বেশি, অনেক হাইলি জাম্প করতেছে না এগুলো? এটা তো বুঝি। আচ্ছা, আর এখানে দেখো, হ্যাঁ, অল্প একটু জাম্প করে, হ্যাঁ অল্প, অত ডেভিয়েশন নেই, এটাও অত ডেভিয়েশন না, দেখছো, এটাও অত ডেভিয়েশন না, ঠিক আছে। আচ্ছা। এইটাই এখানে দেখাইছে, এই যে এটা এই B গ্রেডের, BB গ্রেডের, BBB গ্রেডে দেখো, BBB গ্রেড এ পুরাটাই হইতাছে স্পেকুলেটিভ গ্রেড, স্পেকুলেটিভ ক্যাটাগরি। সেদের মধ্যে কত জাম দেখছো, অনেক জাম, অনেক জাম। যখন আমরা ইনভেস্টর্স গ্রেডে থাকি তখন দেখো, দেখছো অল্প, দেখছো দেখছো অল্প একটু। এগুলোর মধ্যে একটু কাছাকাছি, এটাই এটাই এখানে। Credit risk and repricing risk related. হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। Credit risk and repricing risk. হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা, একটু আজান দিতেছে, আমি একটু পজ দিলাম, হ্যাঁ। আচ্ছা। So, আচ্ছা, সো দুইটা রিস্ক নিয়ে এখানে কথা বলছে, সেটা হইতেছে ক্রেডিট রিস্ক আর রিপ্রাইসিং রিস্ক, জিনিসটা বুঝতে হবে। ক্রেডিট রিস্কটা কি? ক্রেডিট রিস্ক হইতেছে যে বান্দা টাকা ধার করছে, লোন করছে, তার নিজের রিস্ক। তো তার নিজের রিস্ক
এটা কি কি বুঝাইছে? এটা এটার আরেক নাম হচ্ছে রোল ওভার রিস্ক। তার নিজের রিস্কটা জানি কি, সেটা হইতেছে ওই যে আমরা ক্রেডিট রেটিং দেখছি না, যে ক্রেডিট রেট করছে আমাকে, আমাকে যদি খারাপ রেট করে তাহলে আমি খারাপ, মানে আমি বেশি ক্রেডিট রিস্কে আছি। আমাকে যদি ভালো রেট করে তাহলে আমি ভালো পজিশনে আছি, মানে কম কম ক্রেডিট রিস্কে আছি। তো এই রিস্কটা হইতেছে বান্দার নিজের ক্রেডিট ওয়ার্দিনেস, অথবা নতুন বছর হইছে, মার্কেটের কোন একটা কোম্পানি আমাকে আবার ক্রেডিট রেট করতেছে, ওইটা আবার ক্রেডিট রেট আমার ফলো করতে পারে, আবার রাইজও করতে পারে। তো যদি ফল করে ইটস গুড ফর মি, রাইজ করলে ইটস ব্যাড ফর মি। সো এইটাই হইতেছে ক্রেডিট রিস্ক বা রোল ওভার রিস্ক। মানে ক্রেডিট রেটিং আমাকে কিভাবে দেখতেছে, এটা আমার নিজের রিস্ক। আর রিপ্রাইসিং রিস্ক আচ্ছা। হইতেছে আমার নিজের রিস্ক, মানে রিস্ক আমার, কিন্তু আমার কারণে না। ইজ দ্য রিস্ক অফ চেঞ্জেস ইন দি ইন্টারেস্ট রেট. Interest is charged at the time a financial contract rate is reset, often subject to current market condition on a basis. অর্থাৎ তুমি ব্যাংকের কাছ থেকে 2 কোটি টাকা লোন নিছো, ব্যাংক বলছে আপনি 15% ইন্টারেস্ট দিবে। সো লোন নেওয়ার ঠিক 2-3 মাস পর পরই ব্যাংক বলতেছে যে না, আমাদের রেট রিভাইজ করতে হবে। কেন? কারণ মার্কেটে ইকোনমিক ডাউন টার্ন চলতেছে, ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক খারাপ। সো আমাদের জিনিসটাকে আবার চেঞ্জ করে 18% নিতে হবে। কারণ ব্যাংক যেহেতু বলছে 18%, তোমার কিছু করার নাই। সম্পর্ক রাখার জন্য 18% ইয়ে করতে হবে, তুমি এগ্রিমেন্ট চেঞ্জ করে এগ্রিমেন্ট আবার ইয়া টিয়া চেঞ্জ। তার মানে কি, তোমার যে ইন্টারেস্ট এক্সপেন্স বা লোনের যে কস্ট, সেটা আরো বাইরে গেল, আবার কমতেও পারে, ডিপেন্ডিং আপন দ্য মার্কেট, কন্ডিশন অফ দ্য মার্কেট। এটা হচ্ছে রিপ্রাইসিং রিস্ক। এই রিস্কটা অ্যাকচুয়ালি তোমার জন্য হয় না, এটা দ্য আদার পার্টি, তার জন্য হয়, বা মার্কেট বা ইকোনমিক কন্ডিশন এটার জন্য হয় রিপ্রাইসিং রিস্ক। সো দুইটা জিনিস বুঝতে পারছি। বুঝতে পারছি। রিপ্রাইসিং রিস্কের উপর তোমার কোনো হাত নাই, সো তুমি কিছু করতে পারবে না এটাতে। ইন্টারেস্ট রেট চেঞ্জেস এর হ্যাঁ, কারণে এটা তো তুমি তো কিছু করতে যতদূর পারতেছো না, সম্ভব। হ্যাঁ, এটা মার্কেট ইয়া করে, গভর্ন করে। আর ক্রেডিট ক্রেডিট রিস্ক বা রিস্ক রোল ওভার হচ্ছে রিস্ক, হ্যাঁ, আমার কোনো ঝামেলা হলে, ব্যাংক্রাপসি, সামথিং লাইক দ্যাট, তোমার নিজের পারফরমেন্স এটাই নিজের ভাববা যে পার্সোনাল। তোমার হ্যাঁ, হ্যাঁ। তোমার পারফরমেন্স যদি ভালো হয় দেন তোমাকে ক্রেডিট রেটিং সে তোমাকে ভালো ইয়া করবে। সো ক্রেডিট রেটিং বা আমার ক্রেডিট ওয়ার্দিনেস বা বড়োয়ারের ক্রেডিট ওয়ার্দিনেস কেমন, এটাই হইতেছে তার ক্রেডিট রিস্ক। আর রিপ্রাইসিং হইতেছে ইন্টারেস্ট রেটের কোনো চেঞ্জ, যেটা হইতে পারে মার্কেটের কারণে, হতে পারে ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট আবার নতুন করে রিনিউ করার সময় চেঞ্জ হচ্ছে। এরকম তুমি ব্যাংকের থেকে 20 কোটি টাকা লোন নিছো, এরকম কন্ট্রাক্ট যে 2 বছর পর পর কন্ট্রাক্ট রিনিউ করতে হবে। তো 2 বছর পর পর ইন্টারেস্ট রেট রিভাইজ হইতেছে, সো বাড়তে পারে কমতে পারে, সো এটা রিপ্রাইসিং এটা সম্পর্কে আমরা আইডিয়া পাইলাম আমরা। হইতেছে ঠিক আছে। সফরেন ডেট এন্ড স্প্রেডস, গভর্নমেন্ট অনেক সময় ডেট হয়। ওই যে ব্যালেন্স অফ পেমেন্টস পড়াইছিলাম নাকি চ্যাপ্টারটা? আচ্ছা, আমি মনে হয় পড়াইনি chapter। ব্যালেন্স অফ পেমেন্ট, যেমন এই চ্যাপ্টার হুম, এটা মনে হয় হচ্ছে। প্রথমে তোমার পড়ার কথা, প্রথমে পড়ার কথা, রাইট? চ্যাপ্টার ওয়ানে না, এই চ্যাপ্টার 1 বা 2 তে বোধ হয় এটা আলোচনা করার কথা, আমি মনে হয়। যাই হোক, ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে আইডিয়া আছে? ভুলে গেছি।
ছিল আর কি। এটা তো অ্যাকাউন্টিং এর টার্মস। ওই যে কান্ট্রি টু কান্ট্রি, মানে অ্যাকাউন্টিং এর টার্ম, বাট ফাইন্যান্সও এটা আছে। যখন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স নিয়ে আমরা পড়ি তখন ব্যালেন্স পেমেন্টস থাকে, কারণ আমরা কারেন্সি ট্রেড করতেছি, এই দেশ থেকে এই দেশ ট্রেড হইতেছে, তো ট্রেড হইলেই ব্যালেন্স অফ পেমেন্টস থাকে। আচ্ছা, তো ব্যালেন্স অফ পেমেন্টস থেকে আমরা জানতে পারি যে কান্ট্রি টু কান্ট্রি অনেক সময় হয়, ট্রেড হয়। ট্রেড হলে কোনো কান্ট্রি আরেক কান্ট্রির এগেনস্টে থাকতে পারে, ডেটে থাকতে পারে, মানে টাকা দেওয়ার কথা টাকাগুলো দেয় নাই, ডেটে আছে। সো ডেট থাকলে ওটা কি কিরকম থাকে, সো ওইটাই। সো গভর্নমেন্ট সভরেন, মানে গভর্নমেন্ট বা সভরেন ডেট ইজ লো রিস্ক। The government has the ability to serve its own debt one to another when the debt is denominated in its currency, own currency. Many emerging market country governments often raise debt capital in the international market. Sovereign borrowers had to pay for US dollar funds toward the above of that of the US Treasury, that US dollar sovereign spread। যাই হোক, তো আমাদের কান্ট্রি এখন অনেক ডেটে আছে। সো ডেট থেকে বের হওয়ার জন্য কি করতে হইতেছে, রিজার্ভে ডলার বাড়াইতেছে, বিকজ ডলার বাড়ে, ডলার পে করে তারা এই ডেট থেকে মুক্তি পায়। মনে করো চায়নার থেকে অনেক, প্রায় 10,000 বা $1 বিলিয়ন একটা মেশিনারিজ নিচ্ছে, নেওয়ার পর বাংলাদেশ এখনো পে করে নি, তার মানে কি ডেটা আছে। এখন ডেটটা সে পূরণ করবে কিভাবে, সেটা তাকে ফরেন কারেন্সি দিয়ে, তাকে দিয়ে আর কি পূরণ করতে হবে। তাহলে কিভাবে? আচ্ছা, এগুলো একই জিনিস। এই ইউরোপিয়ান সভরেন ডেটও সেম থিং। কারণ ইউরোপিয়ান কান্ট্রি অনেক সময় কি করে, অন্যান্য কান্ট্রিকে লোন দেয়, টাকা লোন বা কারেন্সি লোন বলতে টাকা গিয়া লোন দেয় না, জিনিসপাতি দেয়, বা তাদের যে রিজার্ভ ওইখানে টাকা পাঠায়, বা কোনো কান্ট্রি থেকে মেশিনারিজ নিচ্ছে, ওই কান্ট্রিকে টাকা পে করতে পারতেছে না, তখন বাংলাদেশের পক্ষ হয়ে ইউরোপিয়ান কোনো কান্ট্রি চায়নারে বা জাপানের টাকা পে করে দেয়, তাদের রিজার্ভে টাকা পাঠায়। তো এরকম আর কি ডেটের কাহিনীগুলো এরকম ভাবে ঘটে। আর এরা নিজেরা টাকা ছাপাইতে পারে না, ইউরোপিয়ান মেম্বাররা, মনে করি ইটালি, ওয়ান অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়নের একটা কান্ট্রি, মন চাইলো মানে করে ফেললো ওদের ওই সেন্ট্রাল ব্যাংকে গিয়া ইউরো ছাপাইলো, এটা করতে পারবে না ইউরোপিয়ান ইউনিয়ন যারা আছে। এগুলা তো লাগবে না, একই জিনিস দুইবার স্লাইড দিছে। সো ইন্টারেস্ট রেট রিস্ক কিভাবে কিভাবে হইতে পারে, একটা কোম্পানির ইন্টারেস্ট রেটের রিস্কটা সে কিভাবে কিভাবে সে মানে এক্সপিরিয়েন্স করতে পারে। তো কোম্পানিটা যদি নন ফাইন্যান্সিয়াল হয়, নন ফাইন্যান্সিয়াল কোম্পানি বলতে নর্মাল কোম্পানি, মানে ওরা ওরা কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিস দেয় না কোন কোম্পানিকে, মানে ব্যাংক না, আইডিএলসি না, হ্যাঁ, বা এনবিএফআই না, মানে বুঝতে পারছি কোন কোম্পানির কথা বলা হচ্ছে, নন ফাইন্যান্সিয়াল কোম্পানি গুলো, যারা ফাইন্যান্সিয়াল সার্ভিস কাউকে দেয়। ওই কোম্পানি ইন্টারেস্ট রেট রিস্ক বিভিন্ন ভাবে দিতে পারে। আলোচনা, তো একভাবে হইতেছে ডেট সার্ভিস দিয়ে, আর হইতেছে এক্সপ্লেন করতেছে কোনটা কি। ডেট সার্ভিসটা কি? ডেট সার্ভিস হইতেছে এই যে কোম্পানি যখন কোনো জায়গা থেকে লোন নেয়, তুমি আমার কথা শুনতে পারতেছো? জি স্যার, আচ্ছা, শোনা কখন কোনো কোম্পানি যখন কোনো জায়গা থেকে লোন নেয়, লোন নিলে কি হয়, তাকে দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়। তো অফকোর্স একটা কোম্পানি মাত্র একটা জায়গা থেকে লোন নেয় না, বিভিন্ন জায়গা থেকে লোন নেয়। মনে করো আমার কোম্পানিটা, মানে আমার সাপোজ এবিসি একটা কোম্পানি, এই কোম্পানি 20 কোটি টাকা লোন দিচ্ছে। এখন 20 কোটি টাকা লোন তো এক ব্যাংক থেকে দিবে না। 20 কোটি টাকা লোন আমার ব্যাংক থেকে নিতেছে 2 কোটি টাকা, মানে একটা ব্যাংক নিয়ে দিছে আমাকে 2 কোটি, আর একটা ব্যাংক দিছে 4 কোটি, আর একটা ব্যাংক দিছে 3 কোটি, আমার বন্ধু দিছে 5 কোটি, আমার ফ্যামিলি দিছে 3 কোটি। এরকম এরকম করে বিভিন্ন মানুষের থেকে আমি লোন নিচ্ছি। তো এই লোন নেওয়াতে আমার একটা প্রোফাইল তৈরি হয়েছে, উইচ ইজ মানে ডেট প্রোফাইল। তো এই যে সব ডেট গুলা নিয়ে আমার একটা পোর্টফোলিও তৈরি হলো, তো ডেট পোর্টফোলিও। তো এই যে পুরাটা পোর্টফোলিও কাজ কি, আমার ডেট দেখ, মানে আমার ডেটের পোর্টফোলিও। তো এই ডেট পোর্টফোলিও যেই
এক্সপেন্স ইনকার বা কস্ট ইনকার করবো, সেটা হবে আমার ডেট সার্ভিসের থ্রুতে। মানে ইন্টারেস্ট কস্ট বা কস্ট আমি যদি ইন্টারেস্ট এক্সপেন্স আমি করতেছি। সো এই ডেট সার্ভিস নেওয়ার জন্য আমাকে ইন্টারেস্ট বা আমাকে কস্ট ইনকার করতেছে। তো এই ইন্টারেস্ট রেট যদি বাড়ে কমে, তাহলে আমার ডেট পোর্টফোলিও বাড়বে কমবে, বিকজ এই ডেট পোর্টফোলিওর ইন্টারেস্ট রেটটা মার্কেট ইন্টারেস্ট রেটের উপর ইনফ্লুয়েন্সড বা হাইলি মানে ইয়া করে, ফলো করে। তো আমার এই ডেট সার্ভিসটা এই জন্য ইন্টারেস্ট রেট রিস্ক বা ইন্টারেস্ট রেটের এক্সপোজার, মানে এক্সপোজড। আমি কি বুঝতে পারতেছি তোমার জিনিসটাকে? বুঝতে পারছি যে ডেট সার্ভিস কেন ওয়ান অফ দ্য ইন্টারেস্ট রেট রিস্ক? somewhat somewhat বুঝছি। মনোযোগ মনে হয় নাই, মনে আছে হচ্ছে। আছে 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 আছে। তুমি মনে করো একটা ব্যাংকের থেকে লোন নিছো 2 কোটি টাকা, 10%। আচ্ছা। আরেকটা ব্যাংকের থেকে 3 কোটি টাকা লোন নিছো, 9%। আরেকটা ব্যাংকের থেকে 4 কোটি টাকা লোন নিছো, 11%। আরেকটা ব্যাংকের থেকে 5 কোটি টাকা লোন নিছো, 9%। হ্যাঁ, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোন নিয়ে রাখছো, তাহলে এখন সব লোন নিয়ে তোমার টোটাল এত ইন্টারেস্ট তোমাকে দিতে হয়, ইন্টারেস্ট এক্সপেন্স দিতে হয়। সেগুলো তোমার ডেট। এখন মার্কেটে যদি ইন্টারেস্ট রেট বাইরে যায়, তখন ব্যাংক কি করবে? ব্যাংক ভালো চার্জ করবে। তাহলে তোমার ডেট সার্ভিসের কস্ট আরো বাইরে গেল না? কস্ট বেড়ে গেল। তাহলে তোমার ডেট সার্ভিসটা ওয়ান অফ দ্য এক্সপোজার অফ ইন্টারেস্ট রেট রিস্ক। ইয়েস। এটাই বলতেছি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আর হইতেছে সবাই তো আর ডেট থাকে না, অনেকের কি করে, তুমি যে কোম্পানি চালাইতেছো, তো so তোমার কোম্পানির কি আছে? কোম্পানি তোমার অ্যাসেট আছে, অ্যাসেট থাকতে পারে। অ্যাসেট বলতে তুমি মনে করো ইয়া গভর্নমেন্ট বন্ড কিনছে, গভর্নমেন্ট বন্ড রাখছে, তারপর বিভিন্ন জায়গায় তুমি ইয়া করছো। আচ্ছা, ইকুইটি ফাইন্যান্স, ডেট ফাইন্যান্সিং বুঝি। কোম্পানি যখন লোন না নিয়া বন্ড ইস্যু করে টাকা লোন নেয়, ওইটা কি বুঝি? কোন একটা কোম্পানি বন্ড ইস্যু করছে, কমার্শিয়াল পেপার ইস্যু করছে, মনে হয়। আচ্ছা, তো তোমার কোম্পানির অনেক টাকা আছে, এই টাকা দিয়ে তুমি কি করছো? গভর্নমেন্ট বন্ড কিনছো, কমার্শিয়াল বন্ড কিনছো। হ্যাঁ, বন্ড কেন কিনছো? বা বন্ড কিনলে কি হয়? বন্ড কিনলে আমাকে একটা বন্ডের পেপার দেয়। হ্যাঁ, পেপার দিলে কুপন দেয় আমাদেরকে on a period basis. So আমরা পেপার দিলে, তারপর আমি বুঝিনি কথাটা। পেপার দিলে না আমাদেরকে একটা ইসে দেয়, কি জানি বলে, কুপন। হ্যাঁ, কি মানে একটা কুপন দেয়? পেমেন্ট পেমেন্ট দেয় আমাদের। হ্যাঁ, পেমেন্ট কি মানে একবারই দেয়? টাইম, না না, টাইমলি বেসিসে দেয়। সো ইন্টারেস্ট দেয়, ইন্টারেস্ট কুপনটা দেয়, হ্যাঁ। ইন্টারেস্ট দেয়। তাহলে এই ইন্টারেস্ট পেমেন্টটা ইফ মানে ইন্টারেস্ট পেমেন্টটা যে আমি মানে পাইতেছি, হ্যাঁ, এ কি কাদের কারণে পাইতেছি? যে বন্ডের জন্য পাইতেছি না, এই বন্ড গুলো হইতেছে মার্কেটেবল সিকিউরিটিস। মার্কেটেবল সিকিউরিটিস গুলার আরেক নাম হচ্ছে বন্ড। মানে বন্ড আরো অনেক কিছু আছে, মার্কেটেবল সিকিউরিটিস এর মধ্যে আরো অনেক কিছু আছে, বন্ড একটা। তো তুমি মনে হয় বন্ড কিনে রাখছো, এই বন্ড তোমাকে ইন্টারেস্ট পেমেন্ট দিতেছে। এখন মার্কেটে বা বাজারে ইন্টারেস্ট ফল করছে, তখন ওই কোম্পানিগুলা কি আর সেম ইন্টারেস্ট মানে পেমেন্ট দিবে? আর আর্নিং কি তোমার আগের মতো হবে? লো হয়ে বুঝি নাই, লো কি হয়ে বলছো? যাবে। মানে তাহলে হবে, মানে হবে না, লো হয়ে যাবে। তাহলে ইন্টারেস্ট ইনকাম কমে যেতেছে না? এফেক্টেড হলো না? হ্যাঁ, কমে যাচ্ছে। ইন্টারেস্ট ইনকাম কমে যাচ্ছে না? ইন্টারেস্ট ইনকাম তোমার কমে যাচ্ছে না? যে বন্ডে তো যে ইন্টারেস্ট ইনকাম করতেছে, ওটা কমে যাচ্ছে না? হ্যাঁ। তাহলে এই যে তোমার ইন্টারেস্টেড রিস্ক, এই একটা ডেট সার্ভিস থেকে সেটা আছে, তুমি যে সকল ইন্টারেস্ট সেন্সিটিভ সিকিউরিটি হোল্ড করছো ওগুলা থেকে আসে।
তুমি যদি হোল্ড না করতে তাহলে এখান থেকে তোমার কোনো ইয়া আসবে না, ইন্টারেস্ট রিস্ক আসবে না। যদি হোল্ড করো তাহলে আসবে। আচ্ছা, আমি একটু ওয়াশরুমে যাই। ঠিক আছে। আহ এটা কঠিন না, এটা মজার জিনিস। ব্যাংক কি কি চাইলে কি কি করতে পারে। এটা হ্যাঁ, আমার এটা ইম্পর্টেন্ট আছে। এটা আমি বুঝি না, বাট এটা ইম্পর্টেন্ট। এটা একটু ডিটেলস বুঝাই দিই। ডিটেলস বুঝাবো। সো এখানে আমরা ফ্লোটিং রেটের আইডিয়াটা নিয়ে আসবো। হ্যাঁ, ফ্লোটিং রেটটা কি অ্যাকচুয়ালি, ফ্লোটিং মানে কি? ফ্লোটিং মানে যেটা হচ্ছে আপনার ফিক্সড না, সেটা ভাসমান, রাইট, ভাসতেছে, ফ্লাকচুয়েট করে। ফ্লোট করতেছে, রাইট। আচ্ছা, সো আমি কি করব? আমি $1 বিলিয়ন লোন নিব 3 বছরের জন্য। আমার প্রথম স্ট্র্যাটেজি কি? প্রথম স্ট্র্যাটেজি হইতে পারে আমি $1 মিলিয়ন লোন নিচ্ছি 3 বছরের জন্য একটা ফিক্সড রেটে। ফিক্সড হইতে পারে সেটা, মনে করো 10% ইন্টারেস্ট, হ্যাঁ, হইতে পারে। এটার মিনিং কি? এমনি তোমার কি মনে হয় এটা মিনিং কি? হ্যাঁ, তোমার জিজ্ঞেস করছি। সো $1 মিলিয়ন 3 বছরের জন্য আমরা লোন নিচ্ছি 10% ফিক্সড ইন্টারেস্ট, মানে হুম 3 ইয়ার্সে আমাকে বলে 10% দিতে। হুম। এটাই মিনিং। 3 ইয়ার্স না, 3 ইয়ার্স ধরে প্রত্যেক বছর 10%, 10%, 10% করে আমাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সো পার পার ইয়ার 10%। পার ইয়ার 10% কেন? কারণ 10% ইন্টারেস্টটা যে নর্মালি দেওয়া আছে এটা কি, মানে এটাই তার অ্যানুয়াল রেট, মানে অ্যানুয়াল এটা আমাকে দিতে হবে। সো অফকোর্স 3 বছরে 3টা অ্যানুয়াল আসে। অ্যানুয়ালি 10% করে দিতে হবে। আচ্ছা ঠিক হুম। আছে, এটা বুঝছি, একটু বুঝছি। আচ্ছা, কিন্তু এটার আরো কিছু মিনিংস, এই যে ফাইন্যান্স এগুলা দেখে, এই জিনিসটা।
তো দেখো, 10% যে ফিক্সড রেট হতে আমার রেটটা নোন না? কত পার্সেন্ট, কত রেট আমার? এটা নোন না আমার? No, আচ্ছা, কিন্তু আমি কি চাইলে এটা বাড়াইতে কমাইতে পারবো 3 বছরের মধ্যে? no, no, I don't know. ফিক্সড কথার মিনিং এটা, ফ্লেক্সিবিলিটি নাই কোনো। কিন্তু লোয়েস্ট রিস্ক কেন এটা বলতে পারবা? But only 10% per year, টেন is it? পার্সেন্ট বিষয়টার জন্য না, 10% আমি এমনি বলছি যে একটা রেট, কিন্তু মনে করো ফিক্সড রেট যে কোনো ফিক্স হইতে পারে, 100% হইতে পারে। মনে করো এখানে 100% লেখা আছে, কিন্তু ফিক্স। আচ্ছা, লোয়েস্ট কেন? lowest risk, this is because fixed করা এটা। মানে কোনো কাস্টমাইজেশন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ফিক্সড করা না, জিনিসটা হইতেছে ফাইন্যান্সে রিস্ক। ফাইন্যান্স ফাইন্যান্স রিস্ক ইজ measured by the certainty. রিস্ক মেজার সার্টেনিটি, এটার অর্থ কি? এটার অর্থ হইতেছে সার্টেনিটি, একটা আই বেশি লিখছি। এটার অর্থ হইতেছে যখন ইউ আর আনসার্টেন অ্যাবাউট সামথিং, তখন ইয়া রিস্ক অনেক হাই হয়ে যায়। যখন ইউ আর সার্টেন যে এটাই হবে, তখন রিস্কটা লো। এখানে ফিক্সড ইন্টারেস্ট রেট যদি 100% হইতো, স্টিল রিস্ক লো হইতো, কারণ এটা ফিক্সড, এটা সার্টেন। আর যদি এখানে ইয়া না থাকতো, আমি জানি না কি হবে, আমি যত বেশি আনসার্টেন হব, তত বেশি রিস্ক আমার বাড়তে থাকবে। তো সার্টেনিটির মাত্রা যত বাড়বে তত লো রিস্ক, অথবা আনসার্টেনিটির মাত্রা বা ডিগ্রি অফ আনসার্টেনিটি যত হাই হবে তত রিস্ক হাই হবে। ফাইন্যান্স রিস্ককে এভাবে দেখে। ফাইন্যান্সের রিস্ক এটা না যে আমি কত টাকা হারাইতেছি, ওইটার জন্য আলাদা একটা টপিক আছে, ভ্যালু অ্যাট রিস্ক। ফাইন্যান্সে সিম্পলি রিস্ক হইতেছে কোন একটা ইভেন্ট যে হবে বা রেট যেটা নির্ধারণ হবে, সেটা কত হবে, সেটা কত হওয়ার আনসার্টেনিটি কত। তো যখন আমরা রিস্ক মেজার করি, অ্যাকচুয়ালি উই ক্যালকুলেট দি আনসার্টেনিটি। আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য যখন আমরা যে রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারে রিটার্ন ফার্স্টে বের করি অ্যাভারেজ, অ্যাভারেজ রিটার্ন বের করার পর অন্যান্য রিটার্ন গুলা চেক করি কতটুকু ভ্যারিয়েন্স হচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কতটুকু করতেছে। ওই ডেভিয়েশন যত বেশি হয় মানে আনসার্টেনিটি তত হাই, আনসার্টেনিটি যত হয় মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত হাই হয়, রিস্ক তত হাই হয়। এভাবে রিস্কটা আসে। এইখানে রিস্ক 10% মানে কি, মানে ডেভিয়েশন হবে 10% থেকে অন্যদিকে ডেভিয়েট করবে? করবে না। কেউ করবে না। অ্যাকচুয়ালি জিরো, মানে হবে, করবেই না, কোনো কিছুই করবে না। তো ডেভিয়েশন যেহেতু হবেই না, তার মানে রিস্ক সবচেয়ে মিনিমাম রিস্কটাই হবে, এর চেয়ে বেশি আর হওয়ার কোনো পসিবিলিটি নেই, কোনো দিকে তো ছুটতেছে না। একদম রিস্কটা আচ্ছা, লোয়েস্ট। বুঝতে পারছি? বুঝতে পারছি। এই রিস্কের মিনিং অনেকে বুঝেই না। ফাইন্যান্স রিস্ক মনে করে টাকা হারায় ফেলাইতেছে, আমার টাকা মনে গেল না। না, ফাইন্যান্স রিস্ক মানে এটা না। ফাইন্যান্স রিস্ক কোনো একটা ঘটনা যে ঘটবে, সেটার প্রতি আমি কতটুকু আনসার্টেন। যত বেশি আনসার্টেন তত বেশি রিস্ক, যত কম আনসার্টেন তত কম রিস্ক। স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ওয়ান বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝতে পারছি। স্ট্র্যাটেজি টু কি? তো এখানে আমি 3 বছরের জন্য লোন নিচ্ছি, বাট এট এ ফ্লোটিং রেট, মানে ভাসমান একটা রেট, যেটা ফিক্স না। তো ফ্লোটিং রেট গুলার মধ্যে দেখো লাইবর ইজ মানে খুবই
পপুলার। কেন লাইবারটা ফ্লোটিং রেট বলতে পারবা? Nope. হ্যাঁ, লাইবার যদি কিভাবে ক্যালকুলেট করে? ক্লাসের শুরুতে অনেক সময় নিচ্ছে এগুলো বলছি, অনেক টাইম নিয়ে এই ঘটনাগুলোই বলছি। লাইবার রেট কিভাবে ক্যালকুলেট করে? লাইব্রের কনসেপ্টটা আমার কাছে নিউ, সো একটু ক্যাচ না, নিউ যদি তো আমি তো সকালে তো এখানে অনেক টাইম নিচ্ছি জাস্ট এটা বোঝানোর জন্য। লন্ডন, এটা এটা তো বুঝি, লন্ডন এটা কিভাবে এটাও ব্যাংক ক্যালকুলেট হয় হবে। এটাও বলছি। অনেক সময় জাস্ট এই জিনিসগুলো আলোচনা করতে দিচ্ছি। লাইবার রেটটা আহ, ক্যালকুলেট হয় সার্ভের থ্রুতে, সার্ভে করা হয় প্রত্যেক মাসে বা প্রত্যেক উইকে সার্ভে করা হয়। বিভিন্ন বড় বড় ব্যাংকগুলোর কাছে যায়, ম্যানেজারদের কাছে জিজ্ঞাসা করে যে আপনারা কত রেটে দিবেন, কত রেটে। বড় বড় ব্যাংকগুলো এক একটা রেট বলে, রেট গুলার এভারেজ করে লাইবার রেটটা ডিসাইড করা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে। পরে বললাম না এটা আনবায়াস, তারপর লাইবার বন্ধ হয়ে যাবে, অন্য অন্য রেট গুলো আসতেছে। যাই হোক এগুলা হয়তোবা তুমি মনে করছো যে স্লাইডে নাই, দরকার নেই এত পেট, কিন্তু আমি যে কথাগুলো বলি অ্যাকচুয়ালি সবই গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক, তো তাহলে আমার লাইবর একটু মনে রাখতে ঝামেলা হয়েছে, মনে কনসেন্ট্রেট মানে, ছিল। হ্যাঁ হ্যাঁ আমি বলি বিষয়টা হইতেছে মানে পড়তেছি দেখে মনে রাখবা, ইটস লাইক মানে স্টোরি। অনেক সময় ঘটনা শোনা ফ্রেন্ডের সাথে কথা বলতেছো বা কেউ একটা ফ্রেন্ড একটা কিছু তোমার শেয়ার করতেছে, জাস্ট এজ এ স্টোরি বা একটা ন্যারেটিভ আকারে মনে রাখবা। পড়ার জন্য মনে রাখবা না। কখনো পড়ার জন্য কোনো কিছু মনে রাখবা না। মনে করবা যে আচ্ছা জিনিসটা এইভাবে করে, আচ্ছা এটা প্রসেস এটা। অনেক সময় যে ক্যামেরা ছবি তোলার সময় যখন আমরা প্যানিং করি, প্যানিং কি কেউ নিজে নিজে করছে? শিক্ষা নেয় না প্যানিংটা, যে বুঝছে না। exposure, হ্যাঁ হ্যাঁ, তো এটা এরকম ভাবে। তো প্যানিং যদি আমি পড়াই কাউরে যে হ্যাঁ এটা কিন্তু নিয়ম, এটা এটা, দেখবে যে কেউ মনে রাখতে পারবে না। বা প্যানিং জিনিসটা যে বেসিক জানো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা প্রসেসটা এরকম, হ্যাঁ সাউন্ডস ইন্টারেস্টিং, তাহলে তোমার মনে থাকবে, তাহলে না না হলে মনে থাকবে। তুমি ইমাজিন করবা যে তুমি যা যা বেটা ওর কাছে যা রেট রেট জিজ্ঞাসা করতেছে, বেটারা তোমার রেট দিতেছে প্রত্যেক মানে উইক পর পর বা প্রত্যেক দিন পর পর যায় তাদের থেকে রেট নিতেছে, সার্ভে করতেছে। তো এটা প্রতিদিনই চেঞ্জ হইতেছে, প্রতিদিনই এর নতুন নতুন লাইভ রেট আসতেছে। সো ইটস ফ্লোটিং রেট। এর সাথে দেখো, ফ্লোটিং রেটের সাথে আবার কি কি অ্যাডজাস্ট করছে? 2% অ্যাডজাস্ট করছে। এই ফ্লোটিং রেটে অ্যাকচুয়ালি পুরা রেটটা ফ্লোটিং থাকে না, ফ্লোটিং রেটের সাথে স্প্রেড অ্যাড করা থাকে 2%। এটা পাবা সামনে, হ্যাঁ? যে লাইবরের আচ্ছা, যা হবে না কেন তার সাথে 2%, লাইবরের যদি জিরো হয় তাহলে তার সাথে 2% অ্যাড হবে, মানে তোমার ফ্লোটিং রেট হচ্ছে 2%। মানে ফ্লোটিং রেট ডিসাইড হয় এভাবে, লাইবর রেট প্লাস সামথিং পার্সেন্ট। সামথিং পার্সেন্ট যে কোনো কিছু হইতে পারে। তো লাইবর রেট যদি 0% হয় আর প্লাস যদি 10% থাকে তাহলে তোমার ফ্লোটিং রেট 10%। লাইবর রেট যদি তোমার 100% হয় প্লাস যদি 10% থাকে তাহলে তোমার ফ্লোটিং রেট 110%। আমি কি বুঝতে পারছি বিষয়টা? মানে ফ্লোটিং রেটটা কিভাবে ক্যালকুলেট হয়? আরেকবার একটু বলবেন লাস্ট লাইনটা, আরেকবার ক্যাচ করে। ফ্লোটিং রেটটা কিভাবে ক্যালকুলেট হয় এটা বলো আমার। ফ্লোটিং রেট তো ফ্লাকচুয়েট করে। ফ্লোটিং রেটটা ক্যালকুলেট হয় কিভাবে? Float- আমি জানি না এটা। এই যে এখানেই তো বলে দিচ্ছে, এইটা না, এভাবে। লাইবর প্লাস। লাইভও শুধু না, এখানে যে কোনো কিছু থাকতে পারে, ওইটা একটা ওইটা ফ্লোটিং। তো ফ্লোটিং রেট অ্যাকচুয়ালি ফ্লোটিং থাক পার্টটুকু এই যে এখানে থাকে, এখানে থাকে ফ্লোটিং পার্টটুকু। আর এর সাথে অ্যাডজাস্ট করে দেয় একটা ফিক্সড রেট, ফিক্স পার্ট এটা অ্যাডজাস্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এভাবে ফ্লোটিং রেট হয় actually। তো ফ্লোটিং রেট একটা একটা পার্ট থেকে ফ্লোটিং, মানে যেটা একদমই পিওর ফ্লোটিং, আর এটা থেকে একদম মানে সার্টেন পার্সেন্টেজ। এখন এখন বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা দেখি এটা, এটা কি
এলিমিনেটস ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক জানি কি আমার নিজের রিস্ক মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এটা কেন এলিমিনেট করতেছে ক্রেডিট রিস্ক বলতে পারবো? বিকজ অফ লাইবার আচ্ছা ফ্লোটিং। আচ্ছা, ক্রেডিট রিস্ক হইতেছে আমার ক্রেডিট রেটিং রিস্ক। এখন লাইবর, লাইবরের যে রেটটা, এটা কি আমার ক্রেডিট প্রোফাইলের উপর ভিত্তি করে চেঞ্জ হয় নাকি না? যারা ম্যানেজার কোম্পানির এরা দেখে। ফ্রম কোম্পানি এন্ড ম্যান। সো আমার ক্রেডিট পারফরমেন্সের উপর কিন্তু লাইবর রেটটা নির্ভর না। সো এটা আমার ক্রেডিট রিস্কটাকে টোটালি এলিমিনেট করতেছে। বুঝতে পারছি? এই যে আচ্ছা ক্রেডিট আচ্ছা। রিস্ককে পড়ে আসছিলাম, হ্যাঁ হ্যাঁ, এটা ক্রেডিট মনে রেটিং। আছে। সো সো লাইবর কি আমার ক্রেডিট পারফরমেন্সের উপর নির্ভর করে? করে না। সো পরে। এলিমিনেট করে ফেলছে ক্রেডিট রিস্ক। ঠিক আছে। ফ্লেক্সিবল, কেন ফ্লেক্সিবল? কারণ এটা তো ফিক্স না, ফ্লোটিং, সো ফ্লেক্সিবল। এটা তো আর মানে আলোচনা করার কিছু নাই। কখনো বেশি, কখনো কম। রিপ্রাইসিং রিস্ক ফ্রম ফ্লোটিং লাইবর, এইটা দেখো তো বুঝো। সো ক্রেডিট রিস্ক এলিমেন্ট আচ্ছা। হলেও রিপ্রাইসিং রিস্ক থাকে। এটা কেন হ্যাঁ, এটা? এটা থাকবে। দিস ইজ বিকজ রিপ্রাইসিং রিস্ক মানে হচ্ছে ইন্টারেস্ট রেট চেঞ্জেস হওয়ার হ্যাঁ, কারণে যে রিস্কটা বেড়ে বাড়ে। এখন 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 ইন্টারেস্টটা কে চেঞ্জ করে? লাইবর যারা লাইবর। ডিসাইড করতেছে, হ্যাঁ, এক্সাক্ট। আরেকটা আরেকটা রিস্কটা জিনিস সেট হয়ে আছে, এটা হচ্ছে যে স্প্রেডটা ফিক্স থাকে, এই স্প্রেড। এই স্প্রেড যে মানে কি স্প্রেড, স্যার? এই যে 2%, আচ্ছা, spread। এটা স্প্রেড বলে। এই যে এই পার্টটুকুকে স্প্রেড বলে। ঠিক আছে, এটা আচ্ছা। ফিক্স থাকে। কালার করে তাহলে বুঝতে পারো এটার জন্য এটা আসতেছে। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ পুরোটা ওয়েলকাম না যায় এতটুকু। ঠিক আছে। এটার মিনিং কি দেখি বলতে পারো না? সেখানে আমি $1 মিলিয়ন 3 বছরের জন্য বড় করব, কিন্তু 1 বছর পর পর রিনিউ হবে। বড় 1 মিলিয়ন ফর 1 ইয়ার ফিক্সড, দেন রিনিউ দ্য ক্রেডিট অ্যানুয়ালি। সো 1 বছর জন্য নিবা, আবার তারপরে বছর আবার নিবা, তারপর বছর আবার নিবো, সো এইভাবে 3 বছর নিব। 1 বছর পর পর রিনিউ করে করে নিবো। মানে 1 মিলিয়ন এক বছর পর পর নিব, মানে ফার্স্ট ইয়ারে 1 মিলিয়ন নিব, সেকেন্ড ইয়ারে 1 মিলিয়ন নিব, থার্ড ইয়ারে জি ওয়ান না, মিলিয়ন সে ফার্স্ট ইয়ারে 1 মিলিয়ন নিয়া, ইয়ার শেষ হইলে আবার আমার এগ্রিমেন্টটা আবার নতুন করে করবো। যা এই যে 1 মিলিয়ন দিচ্ছে, এটা আমি এখন ফেরত দিব না, আমি এটা আবার আরো 1 বছর পরে দিব। তো তখন আবার তারা নতুন করে কন্ট্রাক্ট করে, আবার 1 বছর হওয়ার পরে আমি 1 মিলিয়ন তখন তখনও ফেরত দিব না, তখন বলবো যে আমি কন্ট্রাক্ট রিনিউ করেন, আবার নতুন করে রেট ফিক্স করেন, আবার আমরা। বুঝতে পারছি? না। জি, তোমারে আমি $1 মিলিয়ন দিলাম, তুমি বড় করছো আমার থেকে $1 মিলিয়ন। তোমার আচ্ছা। $1 মিলিয়নটা 3 বছরের জন্য লাগবে, কিন্তু তুমি 3 বছরের জন্য টানা নাও নাই, তুমি প্রথমে 1 বছরের জন্য নিছো। 1 বছর যখন যখন নিছো, তখন আমার সাথে ফার্স্ট একটা এগ্রিমেন্ট করছো না, 1 বছরের জন্য এত রেট, এত পার্সেন্ট ইন্টারেস্ট দিবা। হ্যাঁ, আচ্ছা, 1 বছর শেষ, আমি তোমার কাছে টাকা চাইতেছি, টাকা দাও। তুমি বলছো যে এখন না, আরো 1 বছর নিবো আর। তো তুমি কি তখন আমার 1 মিলিয়ন কি ফেরত দিবা আর? লাস্ট লাইনটা আবার বলবেন বুঝি। যে আপনি এক বছর, এক বছরের জন্য মানে আমার তো লাগবে 3 বছরটা, রাইট? সো আমি 1 বছর 1 বছর করে নিলাম। তুমি আমার থেকে PS5 নিছো 1 সপ্তাহের জন্য। আমি হুম। বলছি 1 সপ্তাহের জন্য আমাকে $20 দিতে হবে। তো 1 সপ্তাহ হইছে, আমি তোমার কাছে গেছি, তুমি আমারে $20 দিলা, আর আমি আচ্ছা। এখন PS5 চাইতেছি, তুমি PS5 দাও নাই, বলছে যে আমি আরো 1 সপ্তাহের জন্য রাখবো। তখন আমি বললাম যে আচ্ছা, ঠিক আছে, আরো 1 সপ্তাহ রাখতে হলে আমার আরো $25 দিতে হবে, ও মানে পরের আচ্ছা সপ্তাহের জন্য। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ তখন হ্যাঁ, তুমি, বুঝতে পারছি। তখন তোমার কাছে আবার গেলাম, যা বলছে যে এখন আমার PS5টা দাও, তখন তুমি আমার 25 টাকা দিয়ে বললা যে আমি আরো 1 সপ্তাহের জন্য রাখবো, তখন বললাম যে আচ্ছা আরো 1 সপ্তাহের জন্য রাখতে হলে তোমার আবার 22 টাকা দিতে হবে। পরে আবার 1 সপ্তাহ পরে আমি গেলাম, আবার তো তোমার কাছে PS5 চাইলাম, এখন তুমি আমারে 22 টাকা দিয়ে দিলা, PS5 দিয়ে দিলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন বুঝতে পারছি। তো এখানে হচ্ছে 1 মিলিয়ন পার ইয়ার, আবার যখন ওয়ান ওয়ান ইয়ার শেষ হইতেছে তখন আবার 1 মিলিয়ন আমি নিতেছি। আবার কিভাবে নিতেছো আমার কাছ থেকে? তুমি কি PS আমার ফেরত দিছিলা? না না, ফেরত দিই নাই, বাট টাকা দিচ্ছি একটা। কি টাকা দিছো শুনি? 25 টাকা, 25 টাকা 25 বললেন টাকা না? কি? 25 টাকা বরড মানি নাকি PS5টা যে তুমি ইউজ করতেছো ওইটার জন্য যে আমি ও ইন্টারেস্ট আচ্ছা, চার্জ করছি? ইন্টারেস্ট ইন্টারেস্ট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 1 মিলিয়ন নিছো তুমি, ইন্টারেস্ট আমাকে দিবা না 1 বছরের জন্য? আমি ইন্টারেস্ট হ্যাঁ রেটটা হ্যাঁ। পাইতেছি। এখন 1 বছর পর তোমার আমার মূল টাকাটা ফেরত দেওয়ার কথা, তুমি সেটা দেওয়া নাই। তুমি না দিয়ে কি করছো, তুমি কন্ট্রাক্ট রিনিউ করছো। কন্ট্রাক্ট রিনিউ করার সময় তোমাকে নতুন আরেকটা রেটে রিনিউ করতে হচ্ছে। আচ্ছা, এখন বুঝছি। ইন্টারেস্ট রেটটাই হচ্ছে আমাদেরকে পে করতে হইতেছে। 1 মিলিয়ন তো 1 মিলিয়নের জায়গায় আছে। হ্যাঁ, হম হম, বুঝতে তো তুমি পারছি। 1 মিলিয়ন তো 3 বার বড় করে নেন, একবারই বড় করছো, কিন্তু এই টাকাটা বা এই বড় মানিটা তুমি 3 বার কন্ট্রাক্ট করছো। 1 বছর পর পর 3 বার কন্ট্রাক্ট রিনিউ করছো, 1 বছর শেষ আবার রিনিউ করছো, পরের বছর জন্য আবার রিনিউ করছো। যখন এই কন্ট্রাক্ট রিনিউ করছো তখন ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হইতেছে প্রত্যেক বছর পর পর, সেম আর থাকতেছে না। আচ্ছা আচ্ছা, বুঝাইতে পারছি? বুঝতে পারছি। তো হাইয়েস্ট ফ্লেক্সিবিলিটি কেন এখানে? কারণ তুমি চাইলে 1 বছর পর কন্ট্রাক্ট রিনিউ না করতে পারো, তুমি চাইলে টাকা, তার 1 মিলিয়ন টাকা টাকা ফেরত দিয়ে দিতে পারো, তোমার ইচ্ছা। ফ্লেক্সিবিলিটি অনেক বেশি এটাতে। তোমার 3 বছরের টাকা দরকার, তোমার মনে হচ্ছে যে 1 বছর পর তোমার টাকাটা লাগবে না, সো তুমি 1 বছর পর পর সাথে সাথে তোমার টাকাটা ফেরত দিয়ে দিতে পারো, ইন্টারেস্ট পে করে দিয়ে দিতে পারো। সো হাইয়েস্ট ফ্লেক্সিবিলিটি এখানে থাকে। রিস্ক হাইয়েস্ট কেন এটা বলতে পারবো? বিকজ ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, কমে ফ্লাকচুয়েট করতেছে ইন্টারেস্ট। এই যে এই জায়গা বারবারই বলছি, আনসার্টিনিটি হইতেছে রিস্কের মেজারমেন্ট। ইন্টারেস্ট বাড়া কমা ইজ নট দা রিস্ক। ইন্টারেস্ট রেট 1 বছর পর আবার কত পার্সেন্ট হবে আমি তো জানি না, তারপর আবার রিনিউ করবো, আবার কত হবে আমি তো জানি না, আমি তো অ্যাকচুয়ালি আনসার্টেন হয়ে যেতেছি। সো দেখো, স্ট্র্যাটেজি ওয়ানটা সবচেয়ে বেশি সার্টেন, সো লোয়েস্ট রিস্ক। স্ট্র্যাটেজি টু তে আনসার্টেনিটি একটু মানে অনেকখানি বাড়ছে, বিকজ লাইবর পুরা পুরোপুরি আনসার্টেন, কিন্তু একটা পার্ট আছে কি, সার্টেনিটি পার্টটা আছে। সো এখানে রিস্কটা মডারেট। কিন্তু স্ট্র্যাটেজি থ্রিতে আমি যে ফিক্সড রেট ইউজ করছি, কিন্তু বারবার ফিক্সড রেট চেঞ্জ হইতেছে, তো আমি কিছুই জানি না অ্যাকচুয়ালি যে পরের বছরে আমি যে কন্ট্রাক্ট এগ্রিমেন্টে যাব সেটা ইন্টারেস্ট কত হবে, আমি একদমই আনসার্টেন। তারপরের বছর কত হবে এটাও আনসার্টেন, তারপরের বছর কত হবে এটা আনসার্টেন, আমি জানি না। এই যে হাইয়েস্ট রিস্ক, রিস্ক সবচেয়ে বেশি। আর সুইটেবল ফর হায়ার ক্রেডিট ওয়ার্থি, এটা এটা কি বুঝি? এটা বিকজ অফ ক্রেডিট worthiness মিনস যে একটা মানুষের ক্রেডিট রেটিং ভালো, দ্যাট মিনস উনি টাইম মতো পেমেন্টস করে, ডেপস কম, রিস্ক কম। মানে মানে এই স্ট্র্যাটেজিটা হইতেছে সুইটেবল ক্রেডিট ওয়ার্থির, হায়ার ক্রেডিট ওয়ার্থির জন্য, কেন এটা বলতে পারবা? না। আচ্ছা, ক্রেডিট ওয়ার্থিনেসটা কবে চেক করা হয়? প্রত্যেক বছর শেষে। তো আমি প্রথম হ্যাঁ। বছর মনে করো ফিক্সড রেট আচ্ছা 10% ছিল, হ্যাঁ, ব্যাংক আমায় দিছে। ওই বছর শেষে যখন আমার ক্রেডিট স্কোর অনেক লো হবে, আমি অনেক ক্রেডিট ওয়ার্দিনেসটা হারাইছি, যখন লো হবে, তো নেক্সট ইয়ার যখন আমার এই কন্ট্রাক্টটা আবার রিনিউ করব, তখন কি ব্যাংক আমাকে 10% দিবে সেকেন্ড ইয়ারে?
নাকি 10 ইয়ার্স থেকে বেশি, 10% থেকে বেশি হবে? বেশি হবে। কেন বেশি হবে? It's because আমি আবার রিনিউ করতেছি, দ্যাটস ওয়াই, এন্ড দেয়ার ইজ আনসার্টেনিটি অনেক বেশি। না, কারণ আমি আমার ক্রেডিট ওয়ার্থিনেস হারাইছি, আমার ক্রেডিট ওয়ার্থি বা ক্রেডিট প্রোফাইলটা লো হয়ে গেছে, আমার পারফরমেন্স খারাপ ছিল, ব্যাংক সেটা দেখছে, ব্যাংক সেটা দেখার পর আমার ক্রেডিট ওয়ার্থিনেসটা চেক করছে, দেখছে যে খারাপ, তখন তারা রেটটা বাড়ায় দিত। আর যদি দেখা যায় আমার রেটটা, আমার ক্রেডিট ওয়ার্থিনেসটা আগের চেয়ে আরো বেটার হয়েছে 1 বছর পর, আরো ভালো প্রোফাইলে আমি গেছি, আরো ভালো রেটিং পাইছি, তখন ব্যাংক আমার ফিক্সড রেটটা পরের বছর যখন রিনিউ করবো তখন আবার কমাই দিবে। এই জন্য হায়ার যার ক্রেডিট ওয়ার্থি তার জন্য এই স্ট্র্যাটেজি তিনটা সুইটেবল, বাট যার লো ক্রেডিট ওয়ার্থি তাদের জন্য স্ট্র্যাটেজি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটাই। দ্যাট মিনস আমার 3 নম্বরে যে প্রবলেম, ওই জায়গাটা হুম। সামনে। 3 নম্বরে। আগে- মানে আগের বার যখন ছিলাম না, তখন মনে হয় 3 নম্বরে যে আটকে যেতেছে, 3 নম্বর স্ট্র্যাটেজি। ও আচ্ছা। এখন এখন বুঝছি। এখন বুঝছি না, মানে আইডিয়া হয়েছে না এখন। হ্যাঁ, এই ম্যাথসটা ফাইনাল এক্সামে ডেফিনেটলি আসে। এটাও তো কঠিন ম্যাথ, সহজ। হুম। এটা ম্যাথটা অ্যাকচুয়ালি এইটা না, ম্যাথ অ্যাকচুয়ালি আছে পরে। ম্যাথসটা হ্যাঁ পরে আছে, ফরওয়ার্ড রেট একই। তো আজকে এই যে অনেক দেখেন, লেট হয়েছে, তুমি চাইলে আজকে এই পর্যন্ত রাখতে পারি, অথবা মানে নেক্সট আরেকটা ক্লাস অ্যাটেন্ড করতে, মানে একটা ক্লাস করতে পারি, জাস্ট এই ম্যাথের পার্ট আর এফআরএ, ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টস বা সোয়াপস নিয়ে আলোচনা করবো। সো এফআর এটা ইম্পর্টেন্ট, মানে এই ম্যাথসটা ফাইনাল এক্সামে আসবে 100%। তো মানে অলরেডি ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, তো হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে এটা ডিসকাস